সুপ্রিয় দর্শক, স্বাগত মার্ক মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে। একজন স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বপ্ন দেখতেন একটি সুন্দর, সফল, উন্নয়নশীল বাংলাদেশ, যার স্বপ্ন সাধনায় ও চিন্তা চেতনায় ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ ও জাতির উন্নয়ন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও পর্যায়ক্রমে গঠন করেছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন। সেই শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়ার তলে এসে অনেকেই জনগণের সেবা করতে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছেন। আজকের আলোচনা অনুষ্ঠানে সুনামগঞ্জ 1 আসনে আগামীর বিএনপির কাণ্ডারি যারা হবেন এবং নেতৃত্বে যারা আসবেন বা আসতে চান, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে বিএনপির নবীন মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আজকে কথা বলবো। আজকে অতিথিদের সবারই প্রত্যেকের স্ব জায়গা থেকে রাজনৈতিক অবস্থান আছে এবং আর পুরো আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে তাদের কথা। আর সাথে থাকবো আমি আরিফ আল মাহফুজ। তাহলে চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই আজকের অতিথিদেরকে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ মাহফুজ। প্রথমে আমাদের একটা শোক বার্তা আছে যে আমাদের জামালগঞ্জের একজন আমাদের সহকর্মী, যুক্তরাজ্য শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক জনাব সাইফুল ইসলাম, যিনি আমাদের মার্ক মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং সহযোগী, ওনার আম্মা গতকালকে মারা গিয়েছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে অ্যাপলাইজ করছি যে আজকে আমাদের একজন অতিথি ছিলেন জনাব কামরুজ্জামান কামরুল। তিনি ওনার ব্যক্তিগত অসুবিধার কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। তারপরও আপনারা সব উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। দর্শকরা দেখবেন আজকে আমাদের সুনামগঞ্জ 1 আসনের আগামীর কাণ্ডারিদের কথা শুনবেন, বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আছেন জনাব আনিসুল হক আনিস, আছেন ব্যারিস্টার হামিদুল কাফিন্দি লিটন, আছেন মোহাম্মদ রেজাউল করিম, আছেন সোহেল আহমেদ। অতিথিবৃন্দ, আজকের আলোচনায় আমি সরাসরি চলে যাব আলোচনায়। আমি প্রত্যেকের রাজনৈতিক পরিচয়, অর্থাৎ আপনাদের রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত আপনার বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, কে কোন জায়গায় ছিলেন, এই বিষয়গুলো আজকে আমরা প্রথমেই জানবো। আমি প্রথমে যাচ্ছি জনাব রেজাউল করিমের কাছে। জনাব রেজাউল করিম, আপনি দয়া করে কি আপনার রাজনৈতিক পরিচয়টা এ পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত দিবেন প্লিজ? ধন্যবাদ। ধন্যবাদ মার্ক মিডিয়াকে যে এই সুন্দর একটি আলোচনার আমাদের সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে আলোচনা আমরা সুনামগঞ্জ 1 আসন যে কথাগুলো চলছে বা আমরা যে আলোচনা এনেছি, আমার কথা হচ্ছে আমরা এখানে যারা 4 জন আছি, আমরা প্রত্যেকেই আমরা জিয়ার আদর্শ সৈনিক এবং জিয়াকে ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমার জীবনের প্রথম রাজনৈতিক জীবন শুরু 1992 সাল থেকে। আমি ছাত্র দলের পতাকা তলে আমি ছায়াতলে এসেছি। আজকে এখানে উপস্থিত আছেন হামিদুল্লাহ কাফিন্দি, লিটন ভাই এবং সোহেল আহমদ। দুজনের সাথে আমার ছাত্র দল আমি করেছি ওনাদের সাথে। আমি প্রথম যে আমার রাজনৈতিক জীবন, আমি জামালগঞ্জ ডিগ্রি কলেজে আমি ছাত্র দলের সভাপতি পদে আমি নির্বাচন করি। তো সেখানে আমি পাশ করতে পারিনি, আমি 10 ভোটে ফেল করেছিলাম। আমার জীবনের প্রথম আমার দলীয়ভাবে ছাত্র দলে আমি নির্বাচন করেছিলাম। তারপরে আমি থানা ছাত্র দলের আমি এক্সটেন্ড সেক্রেটারি হয়েছি, থানা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হয়েছি, ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। তারপর আমি ডিগ্রি পাস করে চলে আসলাম ঢাকায়। আমি ঢাকা ল কলেজে ভর্তি হয়েছি। ঢাকা ল কলেজে ভর্তি হওয়ার পর ঢাকা ল কলেজের আমি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। তারপর জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। তারপর আমি চলে আসলাম কোর্ট প্রাঙ্গণে আসার পরে আমার ল পাস করলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আমি যুক্ত হলাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যুক্ত হওয়ার পরে আমি জাতীয়তাবাদী আইনজীবী বিভিন্ন পদে আমি ছিলাম এবং আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কমিটি ছিল, নাজমুল এবং জোনাল আবেদিন একটি কমিটি ছিল, সেন্ট্রাল কমিটি, সেই কমিটির প্রধান সম্পাদক দায়িত্ব পালন করেছি। এবং আরো অনেক রাজনৈতিক পরিচয় আছে, এত সময় নিতে পারবো না। অধুনা আমি বর্তমানে আমি আছি যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি যুবদলের আগের কমিটিতে, আমি সেন্ট্রাল কমিটিতে আমি সহ আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করা সবচেয়ে বড় কথা নয়, আমি সবসময় মনে করি যে আমি একটি জিনিস বিলং করি, যে আমি
গত কিছুদিন আগে মৌলভীবাজার একটি আমাদের আইনজীবী ফোরামের সম্মেলন হয়েছে, সম্মেলনে আমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে আমি বক্তব্যটা তুলে ধরেছি এবং আজকে অনলাইন ভার্চুয়াল আলোচনা আমি আমার বক্তব্যটা আমি তুলে ধরি। আমি বলেছিলাম যে আমি ছাত্রদল করেছি, আমি আজকে 28 বছর যাবত আমি জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত। আমার রক্ত, আমি যদি জনাব রেজাউল করিম, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো, আপনার আলোচনা শুনবো। আমরা চাচ্ছিলাম যে রাজনৈতিক পরিচয়টুকু শুধু আমরা জানবো। আমি চলে যাচ্ছি জিয়ার আদর্শ সৈনিক, আমাদের পরিচয় হলো সংক্ষেপে তারপরে আমার জিয়ার আদর্শ সৈনিক, ঠিক আছে। তারপরে যে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদে আপনারা অধিষ্ঠিত হয়েছেন, আমাদের দর্শকরা জানতে চাই, আমরা জানতে চাই, হয়তো আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই আপনাদের অতীতের এবং বর্তমান পর্যন্ত রাজনৈতিক পরিচিতি। আমি যাচ্ছি জনাব সোহেল আহমেদের কাছে। জনাব সোহেল আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার শুরু থেকে পর্যন্ত রাজনৈতিক পরিচয়, শুধু এটাই বলবো যে আপনার কোন কোন পদে, আপনি কোন কোন কমিটিতে অধিষ্ঠিত ছিলেন। জনাব সোহেল আহমেদ। ধন্যবাদ আরিফ আপনাকে এবং আপনার মার্ক মিডিয়াকে। আমার রাজনৈতিক শুরুটা জামালগঞ্জ থানা ছাত্রদল থেকে। আজকে জামালগঞ্জ থানা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি জনাব হামিদুল হক আফিন্দি সাহেবের সাথে দায়িত্ব পালন করি। বিভিন্ন সময় আমি যেহেতু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার উপরই দায়িত্বটা অনেকটা ছিল, আমি সেখানে দায়িত্ব পালন করি। 2003 সালে আমি সুনামগঞ্জ জেলা ছাত্র দলের একজন আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি সুনামগঞ্জ জেলা বিএনপির একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে দায়িত্বরত আছি। ধন্যবাদ জনাব সোহেল আহমেদ, অত্যন্ত সংক্ষেপে আপনি শেষ করে ফেলেন। আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটনের কাছে। জনাব লিটন, আপনার কাছে জানতে চাইবো আপনার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনি কোন কোন পদে অধিষ্ঠিত ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে আপনি এখন পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ মার্ক মিডিয়া তথা আজকের সঞ্চালক আরিফ মাহফুজকে। আমি আমার ছাত্র রাজনীতির আসলে কলেজ জীবনের শুরু থেকেই ছাত্র রাজনীতিতে জড়াই এবং প্রথমেই আমার রাজনৈতিক জীবনের অর্জন যেটা বলবো, আমি সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র সংসদের নাট্য আহ্বান সম্পাদকে নির্বাচিত হই 90 সালে। তারপর 92 শুরুর দিকে আমি সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পাই এবং 2 বছর আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। 94 সালে আমাকে জামালগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি হিসেবে মনোনীত করে সোহেল আহমদ, আজকের গেস্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রেজাউল করিম খোকন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আমরা আসলে আজকে সৌভাগ্যবান একই কমিটির 3 জন এখানে উপস্থিত। তারপর আমি 94 সনের পরে আমি আসলে 97 সালে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের একটা সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলনে আবুল মনসুর শওকত সভাপতি, আমি সেক্রেটারি হিসেবে প্যানেল দিয়েছিলাম এবং অন্যদিকে হুসেন আমির আরেকজন ছিল, 2টা প্যানেল ছিল। 97 তখন আমাদের সোহেল ভাই ছিল প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির। আসলে আমাদের সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার আগেই সম্মেলনটা পোস্টপোন করে দেয়। তখন আমি 97-এ আসলে আমি ঢাকাতে চলে যাই। ঢাকাতে আমি ল প্লাস MA 2টা কোর্স একই সাথে করি। তখন আমরা একসাথে দীর্ঘদিন ছাত্র আইন ফোরামের রাজনীতি করেছি সেন্ট্রালে। তারপর আমি 2001 সালে লন্ডনে চলে আসি। 2002 সালে লন্ডনে আসার পরে আইনজীবী ফোরামের প্রথম কমিটিটাতে আমি জয়েন্ট সেক্রেটারি, তারপর সাংগঠনিক সম্পাদক, তারপর পর্যায়ক্রমে আজকে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং বিএনপিরও 2-3টা কমিটিতে আমি ছিলাম। একবার ছিলাম আইন সম্পাদক, আরেকবার ছিলাম জয়েন্ট সেক্রেটারি। এইভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এই একই। ধন্যবাদ জনাব হামিদুল হক আফিন্দি লিটন। আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের ভাটি বাংলা অত্যন্ত জনপ্রিয় একজন মুখ জনাব আনিসুল হক ভাইয়ের কাছে। যে আপনার কাছে আমি জানতে চাইবো একই জিনিস, যে আপনার রাজনৈতিক জীবনের পরিচিতিটা যদি আপনি একটু বলতেন, কোন কোন পদে আপনি ছিলেন এখন পর্যন্ত। সর্বাগ্রে আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জনাব আরিফ আল মাহফুজ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আপনার মাধ্যমে সকল অতিথিবৃন্দকে, যারা লাইভে আছেন, আমাদের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের জনগণ, সবাইকে
আজকের এই অনুষ্ঠানের জন্য আন্তরিক উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি 1989 থেকেই ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত। স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের সাথে আমাদের তৃণমূল পর্যায় থেকে যে আন্দোলন হয়েছিল সেখানে আমরা বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে আমরা অবস্থান নিয়েছিলাম, যদিও সে সময় আমার কোনো রাজনৈতিক পদ ছিল না। আমরা 1991 সালে বিএনপির পক্ষে আমরা নির্বাচন করেছি। আমাদের জামালগঞ্জের আরেকজন কৃতি সন্তান জনাব মুক্তার সাহেবকে ধানের শীষের প্রতীক নিয়ে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ইলেকশন করেছিলাম। আমার অবস্থান ছিল টেকের ঘাটে। আমরা অনেক বাধা বিপত্তির পরেও মুক্তার সাহেবকে নিয়ে আমরা বিএনপির পক্ষে ইলেকশন করেছি। আমরা কিছু ভোটের জন্য আমরা হেরে গিয়েছিলাম। পরবর্তীতে আমি খিদিরপুর কলেজে 1992 সালে যখন আমরা ভর্তি হয়েছি, ওখানে আমাদের কলেজ কমিটিতে, যেটা নির্বাচিত কমিটি ছিল না, সেই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি। এর পরবর্তীতে যখন খিদিরপুর কলেজ নরসিংদী জেলার পাশ করার পরে মনোহরদী ডিগ্রি কলেজে আমি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে আমি কাজ করেছি। আমি যখন এখানে পড়াশোনা করেছিলাম ডিগ্রি লেভেলে, ওখান থেকে আমাদের ম্যাডাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমাদের কলেজে রিসেপশন দিয়েছি। অনুষ্ঠানটা আমরা বাস্তবায়ন করছি সক্রিয়ভাবে। আমরা এইভাবে দায়িত্ব পালন করে আমরা চলে এসেছি আবার আমাদের গন্তব্যস্থান তাহিরপুরে। আমি ডিগ্রি পাশ করার পরে ছাত্রদল থেকে আমি যুবদলে যোগদান করেছি। যুবদলে ওয়ার্ড পর্যায় থেকে আমি এসেছি। প্রথমে ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক ছিলাম, পরে ইউনিয়ন পর্যায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত ছিলাম, পরবর্তীতে থানা কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আবার আমি এখান থেকে আমি ইলেকশন করেছি বিএনপির পক্ষে 2009 সালে উপজেলা পরিষদের নির্বাচনে। জানুয়ারি মাসের 22 তারিখে আওয়ামী লীগের প্রার্থীদেরকে পরাজিত করে আমরা নির্বাচিত হয়েছি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে। আমরা বিএনপির পক্ষে বিট করার জন্য আমরা সেদিন থেকে যে অঙ্গীকার করে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, আমরা অদ্যাবধি বিএনপির পাশে থাকার চেষ্টা করছি। এবং বিএনপির যে আওয়ামী লীগের প্রথম 2009 থেকে যে আওয়ামী লীগের 5 বছর ক্ষমতায় ছিল, আমরা চেয়ারম্যান এবং বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আমাকে বিএনপির তাহিরপুর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে তাহিরপুর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন। আমরা এই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে ম্যাডাম বেগম খালেদা জিয়ার কাছে আমরা সাক্ষাৎ করেছিলাম। ম্যাডাম আমাদের এই তাহিরপুর এলাকার বাসীকে উপহার স্বরূপ জেলা বিএনপির জয়েন্ট কনভেনার হিসেবে উপস্থাপন করেছিলেন। সেখানে আমাদের বর্ষিয়ার নেতা, সাবেক হুইপ, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আসপিয়া সাহেবের কমিটিতে আমাকে জয়েন্ট কনভেনার হিসেবে, জেলা বিএনপির জয়েন্ট কনভেনার হিসেবে আমাকে উপস্থাপন করেছেন। পরবর্তীতে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে আমাকে জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া প্রদান করা হয়েছে। আমি অদ্যাবধি 3বার জেলা বিএনপির কমিটি হয়েছে, আমি 3বারই আমি জেলা বিএনপির সহসভাপতি হিসেবে আছি, অদ্যাবধিও আমি আছি। আর ধন্যবাদ। গত কয়েকদিন পূর্বে জেলা কৃষক দলের আহ্বায়ক হিসাবে আমাকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি চেষ্টা করছি সেই দায়িত্বটুকু পালন করার জন্য। শুধু সাংগঠনিক দায়িত্বের জন্যই আমাকে এখানে নির্বাচিত করা হয়েছে এবং আমিও সম্মতি দিয়েছি। যদি আপনাদের দোয়া সহযোগিতা থাকে, ইনশাল্লাহ আমাদের সুনামগঞ্জ জেলার সবকটি থানাকে, কৃষক দলকে একটা সক্রিয় রাজনৈতিক দল সুনামগঞ্জ জেলা যাতে প্রতিষ্ঠা পায় সেই লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ জনাব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। আমরা এই আলোচনা আমরা শুনবো আপনার কাছ থেকে বা সবার কাছে শুনবো। আমি যাচ্ছি যে আবার ফিরে যাচ্ছে আমাদের অতিথি জনাব রেজাউল করিমের কাছে। জনাব রেজাউল, আপনি যে রাজনীতিতে আসলেন, রাজনীতি আপনার বর্ণাঢ্য আপনার ক্যারিয়ার, আপনি বলেছেন, এই যে রাজনীতিতে আসার পেছনে কার অবদান সবচেয়ে বেশি, বা এর পরবর্তীতে কার কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন আপনার রাজনৈতিক প্রক্রিয়াকে গতিশীল করার জন্য? আপনার অবদান কার কার আছে যদি আপনি একটু বলতেন প্লিজ। আসলে আজকে এই আলোচনায় আমি যুক্ত হয়েছি। প্রথমেই আমি বলি যে এই মাস মিডিয়াকেও ধন্যবাদ জানিয়েছি যে এই নতুন প্রজন্মের যে আমাদের যে রাজনীতি, এই রাজনীতি তুলে ধরার জন্য এই আরিফ আল মাহফুজের মতো আরো তরুণরা জেগে উঠতে হবে। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, আমার জীবনে আমি সাহচর্য অনেকেরই পেয়েছি।
আমি আইন জগতে আসার পরে অনেক মন্ত্রী বা অনেক যারা লেভেলে দেশের বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের সাথে আমি ছিলাম। আপনারা সকলেই জানেন যে আমি জনাব নাজমুল হুদার চেম্বারে আমি ছিলাম দীর্ঘদিন, উনি তখন মিনিস্টার ছিলেন, এবং খন্দকার মাহমুদুল আহমেদ ওনার চেম্বারে আমি ছিলাম, দীর্ঘদিন ছিলাম। উনি ইন্তেকাল করেছেন, স্যারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং এখন আমি আছি সুপ্রিম কোর্ট বারের 3 বারের সভাপতি আলহাজ জামাল আলাউদ্দিন সাহেবের সাথে, ওনার সাথে আমি দীর্ঘদিন যাবত আছি, এখনো আছি। তো যাই হোক, আমার জীবনের রাজনৈতিক গোল আমি মনে করি যে আমার আদর্শ হচ্ছে শহীদ জিয়া, এবং শহীদ জিয়ার আদর্শকে লালন করে দীর্ঘদিন যাবত পথ পাড়ি দিয়ে এখন পর্যন্ত আছি এই জাতীয়তাবাদী দলের ছায়াতলে। এবং আমি কথাটি শেষ করতে পারিনি, আমি কথাটি শেষ করছি। আমি বলতে চেয়েছিলাম যে আমি যদি মৃত্যু হয়, আমার মৃত্যুর পরে আমার রক্তের শিরা উপশিরা বলবে জিয়া 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 জিয়া, এই কথাটা আমি বলতে চেয়েছিলাম। এবং আমি বক্তব্যে সেটি বলেছিলাম যে আমার অন্য কোনো পরিচয় নেই, আমি জিয়ার আদর্শের একজন সৈনিক, কর্মী, এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। এবং এই কর্মী হিসাবে জিয়ার আদর্শ লালন করে এই বাংলাদেশকে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, এবং বাংলাদেশকে আমরা জিয়ার আদর্শে আমরা গড়ে তুলবো, এই প্রত্যাশাই রাখছি। ধন্যবাদ। তারপরে আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে এমনি ব্যক্তিগত ভাবে তো অনেকের অবদান থাকে, কেউ ভাইয়ের অবদান থাকে, মায়ের অবদান থাকে, অন্যান্য নেতার অবদান থাকে, এলাকার বড় ভাইয়ের অবদান থাকে, এরকম হয় না? বা একটা কৃতজ্ঞতা বোধ থাকে যে ওনার জন্য আমি আজকে রাজনীতিতে গতিশীল এই পর্যন্ত আসতে পেরেছি, এরকম কি কিছু আছে আপনার? হ্যাঁ, রাজনৈতিক গতিশীলতার মধ্যে এখানে 2 জন প্রেজেন্ট আছে, জনাব সুহেল আহমদ এবং ব্যারিস্টার হামিদুল্লাহ কাফিন্দি লিটন। দুজনের সাথে আমি রাজনীতি করেছি, এবং দুজনেই আমাকে খুব আদর করতেন, মায়া করতেন। এখনো ওনারা আমার করেন, আদর করেন, মায়া করেন। লিটন ভাই আসলে সবসময় যোগাযোগ করেন, মামার সাথে সবসময় যোগাযোগ হয়। দুজনেই কিন্তু আমরা একসাথে হাতে হাত মিলিয়ে জামালগঞ্জের স্লোগান দিয়েছি। তাদের অনেক অবদান রয়েছে আমার রাজনৈতিক জীবনে, কেরিয়ারে। এবং ছাত্র দল যখন করতাম, দুজনে আমাকে খুব মায়া করতেন, এবং একসাথে আমরা রাজনীতি করেছি। আর এটা তো হলো ছাত্র দল। জামালগঞ্জ আমি ডিগ্রিতে থাকা অবস্থায় আমি ছাত্র দল ছিলাম। আমার রানা ভাই ছিল, সারোয়ার ভাই ছিল ছাত্র দলে আমি যখন ছাত্রদল করতাম। আর এমনিতে ঢাকায় আসার পরে ঢাকার রাজনীতি তো অনেকের সাথে পরিচয় হয়েছে, আমি তো বললামই। আইন ছাত্র ফোরামে অনেকে রয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। তো মূল কথা হচ্ছে, আমার ওই যে ছাত্র জীবনে যে আমি বীজটি আমার বুকের মধ্যে লালন করেছি, জিয়ার আদর্শ, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই যে জিয়ার যে স্লোগান, আমি নিজেকে সবসময় জিয়া মনে করি। এই আদর্শকে লালন করে যে ছাত্র দলের শিক্ষাটা, এটা এখনো আমার মধ্যে, স্পিডটা এখনো রয়ে গেছে। ধন্যবাদ জনাব রেজাউল করিম। আমি সিরিয়াল ভাবে আগের মতোই যাচ্ছি আমাদের জনাব সোহেল আহমেদের কাছে। জনাব সোহেল আহমেদ, আপনার কাছেও আমি জানতে চাই একই জিনিস, যে রাজনৈতিক অঙ্গনে আসার পর থেকে এই পর্যন্ত আপনার উপরে কার অবদান সব থেকে বেশি, এবং কার কাছে আপনি বেশি কৃতজ্ঞ? জনাব সোহেল আহমেদ। ধন্যবাদ আরিফ। প্রথমেই আমি বক্তৃতার সূচনায় আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিসুল হক সাহেবকে, যিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনার মাধ্যমে আমার প্যানেলে যারা আছেন বা দেশে বিদেশে যে যেখানে আছেন, সকল জাতীয়তাবাদী শক্তি ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সূচনা শুরু করছি। প্রথমেই আমাকে বলতে হয় আমার মা বাবার কথা। আমার মা বাবার অদম্য সাহস, তাদের ইচ্ছা, সবকিছু মিলিয়ে আমাকে রাজনীতিতে সক্রিয় থাকতে সাহায্য করেছে। আপনাকে বলতে চাই, কিছুদিন আগে জুলাই আগস্ট মাসে 4 দিনের ব্যবধানে আমি আমার মা বাবাকে হারাই। গত পরশুদিন আমি আমার চাচিকেও হারিয়েছি। এমনি ভাবে এই করোনাকালীন সময়ে বাংলাদেশে সহ সারা বিশ্বে যত জাতীয়তাবাদী শক্তির যারা আক্রান্ত হয়েছেন বা যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি আমি আমার সূচনা শুরু করছি। আপনি জানেন, আমি যখন রাজনীতিতে প্রথম আসি, আমার প্রথম যার হাত ধরে ছাত্রদলে বা বিএনপিতে আমার সবচেয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে পদচারণা শুরু হয়েছিল, তিনি অত্যন্ত জনপ্রিয়। আমি সৌভাগ্যবান যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি। অত্যন্ত জনপ্রিয় সাবেক 3 বারের
মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল হোসেন সাহেবের হাত ধরেই মূলত আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছি। এবং পাশাপাশি আরেকজন মানুষ ছিলেন যিনি আমাকে সবসময় ছায়ার মতো দেখে রাখতেন। তিনি হচ্ছেন যে তৎকালীন আমলের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল বাড়ি রফিক ভাই, আমাদের নয়াহালটের রফিক ভাই। উনাদের মাধ্যমে উনারাই মূলত আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। তারপরে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তৎকালীন আমলে যারা ছাত্রদল করেছেন। আমাদের মধ্যে বিরাট একটা কম্পিটিশন ছিল মিস্টার আরিফ, কিন্তু আমরা কখনো কিন্তু দ্বিধা বিভক্ত হইনি, আমরা ছড়িয়ে ছিটিয়ে যাইনি, আমরা কম্পিটিশন করেছি, আমরা একত্রে থেকে আমরা প্রতিযোগিতা করেছি। এবং আমাদের সময়টাই, জানি না আমাদের সভাপতি এটা কিভাবে দেখবেন, আমাদের সময়টাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালগঞ্জে অত্যন্ত শক্তিশালী ছিল। এর পরবর্তীতে আরো শক্তিশালী হয়েছে, কারণ আপনি একটা জিনিস দেখেন, আমাদের যে নির্বাচনী এলাকা বা আমাদের যে জামালগঞ্জ, এই জামালগঞ্জটা সব সময় আওয়ামী লীগ বেষ্টিত ছিল। এইখানে আজকে আমি দেখেছি যারা আমাদের সাথে তখনকার সময় ছাত্রদল করেছেন, আজকে অনেকেই আওয়ামী লীগ করছেন। এটা হয়তো মানে দলীয় একটা লিপ্সা বা ক্ষমতার কারণেই অনেকে পট পরিবর্তন করেছেন, কিন্তু তখনকার আমলে আমরা কিন্তু খুব শক্তিশালী একটা সংগঠন ছিল আমাদের জামালগঞ্জ থানা ছাত্রদল। এই শক্তিশালী সংগঠনকে ত্বরান্বিত করতে গিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন আমার আপন চাস্তু ভাই, ছিলেন জনাব ফরিদ মিয়া, ছিলেন স্বপন ভাই, ছিলেন লুৎফুর ভাই তৎকালীন সভাপতি, ছিলেন গুলাম সরোয়ার, বন্ধু রানা, জুলফিকার চৌধুরী রানা, আজিজ, গফফার। এই যে একটা গ্রুপ ছিল, এই যে একটা শক্তি ছিল, এই শক্তিগুলা শুনেন, আমরা তখন সভাপতি সেক্রেটারি কে কি কোন দায়িত্বে ছিলাম সেটা বড় কথা না। তখনকার আমাদের দলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই যে মানুষগুলা যাদের নাম আমি বললাম, তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। যাই হোক, আমি এই পর্যন্তই। আমি আপনার কথা আবার শুনতে পাচ্ছি না। ধন্যবাদ জনাব সোহেল আহমেদ। টেকনিক্যাল প্রবলেম ছিল। যে আপনার কথা আমরা শুনেছি যে আপনি কাদের কাছে কৃতজ্ঞ আছেন, কাদের অবদান আপনার রাজনীতিতে আছে, কারো ভূমিকা রেখেছেন। আমরা রেজাউল করিম ভাইয়ের কথা শুনেছি। আমি যাব আজকের অতিথি জনাব হামিদুল হক আফিন্দি লিটন ভাইয়ের কাছে, যে আপনার মুখ থেকে শুনতে চাই আপনার রাজনৈতিক জীবনে কার অবদান বেশি এবং কৃতজ্ঞতা কার কাছে আছে। ধন্যবাদ আরিফকে। আসলে আমার রাজনৈতিক জীবনের যে প্রথম যে জায়গা থেকে আসলে আমি অনুপ্রাণিত হয়েছি, সেই জায়গাটা অত্যন্ত ছোটবেলা থেকেই। আমি একদম 5-7 বছর যখন আমার বয়স, তখন থেকে আমি যখন বুঝতে শিখেছিলাম, তখন থেকে আমার একটা ইন্সপিরেশন আসছিল ওইভাবেই। যে আপনারা জানেন 1970 সালের নির্বাচনে আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আমাদের নির্বাচনী এলাকায়, এবং উনি আমাদের জামালগঞ্জে কিন্তু বিপুল ভোট পেয়েছিলেন, আওয়ামী লীগের প্রার্থীর চাইতে অনেক বেশি ভোট পেয়েছিলেন। তারপর দরমপাশা, আমাদের যেহেতু অনেক বড় কনস্টিটিউয়েন্সি, ওই দরমপাশা ভোটের ব্যবধানে উনি পরাজিত হয়েছিলেন। সেই থেকেই আসলে মূল একটু একটু রাজনীতিতে যে ইন্সপিরেশন। তারপর আমার মনে আছে আমরা 79 সালের নির্বাচনে আমরা জিলানী সাহেবের পক্ষে, আর সুরঞ্জিত সেন ছিল দোয়াত কলম। ওই নির্বাচনে আমার রাজনৈতিক বলবো মানে যে কোনো রাজনীতির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করার আমার পুরা আছে, মনে আছে যে 1979 সাল বাকশালীদের মরণকাল, আমরা ধানের শীষের পক্ষেই আমরা আমাদের গ্রাম তথা এলাকার মানুষ গণজোয়ার সৃষ্টি করেছিল, এবং আমাদের বাড়ির সবাই মোটামুটি তখন ধানের শীষের পক্ষের। তখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের বা উনার আদর্শ বা উনাকে সবাই যে ভালো জানতো এবং উনার সময়কালের রাজনীতি সবাই প্রশংসা করতো, সেই থেকে আসলে আমরা ধানের শীষের, আমাদের গ্রাম পরিবার ম্যাক্সিমাম মানুষই, আমরা ওই অঞ্চলের মানুষ, আমরা ওই ধানের শীষের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল চালিকা শক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন ম্যান, এজ এ ম্যান, তার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভালোবাসা, সেই থেকে আসলে রাজনীতিতে আস্তে আস্তে সূচনা। তারপর পারিবারিক ভাবে তো আপনারা জানেনই, বিভিন্ন
ভাবেই আমরা রাজনীতির সাথে, মানুষের মূল লক্ষ্যটাই ছিল যে আমার বাবার যে মূল বৈশিষ্ট্য ছিল, উনি মানুষের সেবা করতেন, এলাকার উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। উনি 45 ইয়ার্স ওল্ডে মারা গেছেন, কিন্তু ওনার এই অল্প সময়ে ওনার যে কীর্তি, ওনার যে কাজ এলাকার মানুষের জন্য, এটা আজ পর্যন্ত মানুষ শ্রদ্ধার সহিত স্মরণ করে। এই জন্যই মানুষের কাজ করা বা মানুষের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা, এটাই ছিল রাজনীতির ব্রত, এবং এটা থেকেই আমার রাজনীতি করার লক্ষ্য, মূল কথা। ধন্যবাদ জনাব হামিদুল হক আফিন্দি লিটন, আপনার কাছ থেকে শুনলাম। আমি যাচ্ছি জনাব আনিস ভাইয়ের কাছে। জনাব আনিস ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আনিস ভাই, হ্যালো আনিস ভাই। আনিস ভাই, আপনি কি জি জি আনিস ভাই, আপনার কাছে জানতে চাইছি একটি জিনিস, যারা বলে গেছেন শুনতে পাচ্ছি, আপনার রাজনৈতিক ক্যারিয়ারে, আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি অবদান কার এবং কার কাছে আপনি বেশি কৃতজ্ঞ? ধন্যবাদ আরিফ ভাই। আমি আমার রাজনৈতিক জীবনের ক্যারিয়ার বদলে গিয়েছে 1979 বা 80 সালে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের তাহিরপুরে এসেছিলেন। আমি তখন প্রাইমারিতে পড়াশোনা করি। আমার বড় ভাই সহ আর তার বন্ধুরা যারা ছাত্রদল করতেন বা বিএনপিকে ভালোবাসতেন, জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে রিসিপশন দিয়েছেন তাহিরপুরে। আমরা ছোট ছোট বাচ্চারা, আমরা ওই মঞ্চের পাশে থেকে আমরা সেদিন দেখেছিলাম কত জনপ্রিয়, কত ঠান্ডা মেজাজের, কত সাধারণ মানুষের প্রিয় মানুষ, যার কাছাকাছি যারা যেতেন। আমরা সেদিন, হয়তো আমার মনে নেই, ফাল্গুন মাস, চৈত্র মাসে এরকম হইতে পারে, আমাদের মাঠটা তখন ধান ক্ষেতের লেভেল ছিল, আমাদের লোকে লোকারণ্য হয়ে গেছিল। আমরা সেদিন থেকেই জিয়া রহমানকে ভালোবাসি। তখন হয়তো আমরা রাজনীতি বুঝি না, কিন্তু একজন আদর্শিক ব্যক্তি, দেশপ্রেমিক ব্যক্তি, মানুষের প্রিয় মানুষ, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা লালন করেছি। আমার ব্রেক অফ স্টাডি হয়েছে, তারপরেও আমি পড়াশোনা করে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়েছি জনগণের কল্যাণে ভূমিকা রাখার জন্য। আমি ছোটবেলা থেকে, আমার সামর্থ্য ছিল না, তারপরেও আমি স্বপ্ন লালন করতাম যে আমরাও রাজনীতি করবো, আমরাও দেশের মানুষের কাছাকাছি যাব, আমরা দেখব। আমরা তার ধারাবাহিকতায় কিন্তু অনেকটাই অনুপ্রাণিত। পরবর্তীতে আমরা পারিবারিকভাবে, আমার ভাই, আমার আম্মা, তারা সবার সাথে আলোচনা করি, তারাও বলেছেন ঠিক আছে, তুমি যতটুকু পারো তোমার সাধ্য মতো তুমি রাজনীতির সাথে সক্রিয় হও। আমি আমার বন্ধু, আমার ভাই জনাব জুনাব আলী, আমাদের এখানে বুরহান উদ্দিন, তারা ছিলেন এখানের ছাত্র দলের নেতা, তারা ছিলেন যুব দলের নেতা। তাদের পাশাপাশি থেকে আরো অনেকাংশেই অনুপ্রাণিত হয়ে তাদেরকে সাথে নিয়ে তাহিরপুর উপজেলার বিএনপিকে, তাহিরপুর উপজেলার যুব দলকে, ছাত্র দলকে কিভাবে ডেলে সাজানো যায়, আমার দীর্ঘ এই প্রায় 20 বছরের সক্রিয় রাজনীতির ক্যারিয়ারে আমি চেষ্টা করে গিয়েছি আমি কিভাবে তাহিরপুর সহ জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরে বিএনপিকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া যায়, সবাইকে ঐক্যবদ্ধ রাখা যায়, যতটুকু সম্ভব ভুলের মাত্রা কম থাকে, মানুষকে ঐক্যবদ্ধ রেখে যাতে বিএনপির পক্ষে মানুষ অবস্থান নেয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি অদ্যাবধি। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলোর জন্য নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমন্বয় করে চেষ্টা করছি যাতে ভুলের মাত্রাটা আমাদের কম থাকে। আমরা এভাবেই চাচ্ছি আমাদের সুনামগঞ্জ একের রাজনীতি, সুনামগঞ্জ জেলা বিএনপির রাজনীতিকেও কিভাবে ডেলে সাজানো যায়, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি তাদের কাছ থেকে অনুপ্রাণিত আরো অনেক কিছু শিখছি, যে আমার কোথায় ভুল হচ্ছে আমরা তাদের কাছ থেকে শিখছি। আজকের দিনে যে আমাদের একজন অনুষ্ঠানে এসেছেন আমার আঙ্কেল ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, উনার কাছ থেকে আমি শিখেছি। উনি একদিন একটি কথা বলেছিলেন, আমাদের অফিসে গিয়েছিলেন, উনি যখন আমাদের এলাকায় ঘুরতে গিয়েছিলেন, বলেছিলেন দেখা হবে আজকের মতো হয়তো এখানে, নয়তো কোনো রাজপথে। আমার সেই বার্তাটুকু কিন্তু আমার একটা শিক্ষণীয় বিষয়, যে আমরা শুধু আমাদের ঘরেই দেখা হবে তা নয়, আমাদের রাজপথে কোনো মিছিল, মিটিং এ, আন্দোলনে, সেখানেও সাক্ষাৎ হতে পারে একই সাথে সহযোদ্ধা হিসাবে। ধন্যবাদ জনাব আনিস ভাই, আপনার এই কথাগুলো আমি শুনবো। জনাব আনিস ভাই, আপনার কথাগুলো শুনবো। এই কথাগুলো শোনার জন্য আমরা আসছি। যে আসলে আমার প্রশ্নটাই মূলত ছিল যে আপনার বিশেষ কোন ব্যক্তি আছেন যে যার কাছে আপনি কৃতজ্ঞ বা অবদান আছে একবার স্পেশালি, এরকম কেউ আছেন যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন? আমার সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার মনোহরদী ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি জনাব বাবুল মোল্লা সাহেব।
ধন্যবাদ বাবুল মোল্লা বলুন বলুন। জি, জনাব বাবুল মোল্লা আমাদের মনোহরদী ডিগ্রি কলেজের তৎকালীন নির্বাচিত ছিলেন, সেই ছাত্রদলের সংসদের সভাপতি ছিলেন, বিপি ছিলেন বাবুল মোল্লা। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু আমরা শিখেছি, তাকে আমরা রাজনৈতিক গুরুর মতোই আমরা মনে করেছি, যে আমরা তার কাছ থেকে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দল করতে হয়, কিভাবে সক্রিয় থাকতে হয়, মানুষকে কাছাকাছি টেনে আনতে হয় কমিটি করার জন্য। কে কে এখানে ভোটার আছে, গ্রামে গ্রামে তার সাথে সাথে যে এই ভোটারকে অনুপ্রাণিত করেছি যে বাবুল ভাইকে ভোট দেওয়ার জন্য। এরকম ভাবে আমরা তার কাছ থেকে আমরা শিখেছি। আমি মনে রাখি তার সাথে গত 3-4 দিন আগেও দেখা করে এসেছি। ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ। আমি যাচ্ছি, কেন এই জিনিসগুলো আমরা বারবার জিজ্ঞেস করছি, আমি আলোচনার মাধ্যমে আসা উচিত, কারণ আপনারা হবেন আমাদের সুনামগঞ্জ 1 আসন থেকে বিএনপির নেতৃত্বে যাবেন, আপনারা সংসদ সদস্য হবে, বিভিন্ন পর্যায়ে আপনার নেতৃত্ব দিবেন, এই আশা আমরা রাখি। তো এই জন্য যে আমাদের সাধারণ জনগণের অনেকেরই কিউরিসিটি আছে যে আপনাদের সম্পর্কে বিশদ জানার জন্য। যাই হোক, আমি যাচ্ছি আমার নেক্সট প্রশ্নই বলবো যে আসলে কিন্তু রাজনীতিতে আমাদের একটা যখন শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন একটা সময় অতিক্রম করতে হয়। এর মধ্যে থাকে যে বিশেষ একটা পর্ব থাকে, সেটা হচ্ছে জেল জুলুম অত্যাচারের শিকার হয়তো বিরোধী দল, সরকার দলের কর্তৃক। যেমন অনেকে 90-এ যারা আন্দোলনে ছিলেন তারা জেল জুলুম খেটেছেন, বিভিন্ন পর্যায়ে এরকম হয়ে যায়, এখনো অনেকে মামলার মধ্যে আছেন, জেলের মধ্যে আছেন। তো আপনাদের কাছে আমার সবার কাছে একটা প্রশ্ন থাকবে, আমি যাচ্ছি জনাব রেজাউল ভাইয়ের কাছে, যে রেজাউল ভাই, আপনার রাজনৈতিক জীবনে এরকম কি নৃশংস বা ভয়ানক কোনো পরিস্থিতির মোকাবেলা হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন? সাথে আরেকটি জিনিস আমি বলতে চাই যে এই পর্যন্ত যে আপনি রাজনীতি করে আসছেন, আপনি আগামীতে মনোনয়ন চাইবেন বিএনপির, আপনার আসলে দলের প্রতি আপনার পর্যন্ত ত্যাগটা কি, জনাব রেজাউল ভাই? ধন্যবাদ আরিফ আল মাহফুজ। আসলে দলের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, দল থেকে আমরা সকলেই আমরা ভোগ করি দলকে। আমরা দল যখন ক্ষমতায় থাকে সবসময় আমরা দল থেকে অনেক পদ পদবি পাই বা মন্ত্রী এমপি মিনিস্টার হই। আসলে আমাদের প্রশ্নটা, আমাদের পিছনে দলের প্রতি যে আমাদের কি ত্যাগ, সেটি আসলে আমাদের জানা প্রয়োজন। ভালো প্রশ্ন। তো প্রথমে বলে রাখি যে আমি যখন ছাত্রদল করতাম তখন সোহেল মামার মনে আছে কিনা জানি না, একটা মামলা হয়েছিল জামালগঞ্জে। সেই মামলা আমি আসামি হই নাই, মামা হোসেন কিনা আমি জানি না। আর ঢাকায় আসার পরে যেহেতু একজন আইনের ছাত্র ছিলাম এবং আইনজীবী হিসাবে আমার কোনো জেল জুলুম হয়নি বা কোনো মামলা হয়নি আমার বিরুদ্ধে। তবে আমার সৌভাগ্য হয়েছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলায় আইনজীবী হিসাবে থাকতে পেরেছি, জনাব তারেক রহমানের মামলায় আমি থাকতে পেরেছি, এবং 1/11-এর সময় বিএনপির যত মন্ত্রী মিনিস্টার আছে প্রত্যেকের মামলায় আমি ছিলাম। এবং আপনারা যারা আছেন প্রত্যেকে জানেন আমার সম্পর্কে। এই রিসেন্টলি যে 2018 সালে যে আমাদের সুনামগঞ্জ 1 আসনের যে সংসদ সদস্য আমাদের জাতীয় দল থেকে মনোনীত হয়েছে নজরুল হোসেন সাহেব, উনিও আমাদের হাইকোর্টে অনেক নেতা কর্মীকে আমার এসেছে, এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে আমি আমাদের সবাইকে সার্ভিস দেওয়ার জন্য। সুনামগঞ্জ 1 আসনের যারা মামলায় পড়েছে প্রত্যেককে আমার চেম্বার থেকে, জনাব জালাল আলদিন স্যার সভাপতি ছিলেন তখন, আমার চেম্বার থেকে প্রত্যেককে আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। এবং অদ্যাবধিকাল আমার আমি আজকে এই লাইভ অন এয়ারে আমি বলি যে আমাদের যারা সুনামগঞ্জ 1 আসনে যারা বিএনপি নেতা কর্মী রয়েছেন, আমি প্রত্যেকের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আপনারা যে কোনো আইনগত সহায়তা আপনারা আমার কাছে পাবেন, আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের সবসময় পাশে আছি। ধন্যবাদ। এটা তো আপনার অবদান, আপনি অবদান রাখছেন, অবদান এটা আমরা ত্যাগ ধরে নিতে পারি। যাই হোক, আমি যাচ্ছি এখন জনাব সোহেল আহমেদের কাছে। জনাব সোহেল আহমেদ, আপনার কাছে একই প্রশ্ন, যে রাজনীতি করতে এসে আপনার দলের প্রতি ত্যাগটা কি? আপনি যে আগামীতে সংসদ সদস্য হিসেবে আপনি মনোনয়ন চাইবেন বিএনপি থেকে, আসলে তো আমাদের জানতে হবে যে আপনার দলের প্রতি আপনার কতটুকু ত্যাগ আছে, এবং আপনি কি এর সাথে আমি বলছি যে আপনার জেল জুলুম এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা রাজনীতি করতে গিয়ে? ধন্যবাদ আপনাকে, সবগুলোই আছে। রেজাউল করিম যে জিনিসটা বললেন, 1993 সালে সম্ভবত আওয়ামী লীগের সাথে আমাদের একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আমি তখন আসামি হই। শুধু আমি আসামি হই নাই, আমি আমার পরিবার থেকে আমরা 4 ভাই আসামি ছিলাম। আপনারা জানেন তৎকালীন আমলেও আমার বড় ভাই, চাচাতো ভাই ফরিদ মিয়া, উনি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে সম্ভবত, যদি আমি ভুল বলে না থাকি, সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর পরবর্তীতে এরই ধারাবাহিকতায় যখন সংঘর্ষ বাধে,
তখন আমরা 4 ভাই আসামি হই। ফরিদ ভাই, আমি, আমার ছোট ভাই রুবেল, সাবেক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সেও বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদলের দায়িত্ব পালন করেছে, সাংগঠনিক সম্পাদক হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, সর্বশেষ থানা ছাত্রদলের সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এরপরে আরেকজন আসামি ছিলেন আমার চাচাতো ভাই শাহিন আহমেদ। আমরা 4 জন আসামি ছিলাম। আমি মামলা হওয়ার পরের দিন সম্ভবত, যতটুকু আমার মনে পড়ে, সুনামগঞ্জ থেকে যখন আব্দুস সামাদ আজাদ সাহেব ওই মামলার সময় শামীম ভাই এবং বিপ্লব ভাই সেদিন আওয়ামী লীগের থেকে অ্যারেস্ট হয়ে যায় তাৎক্ষণিকভাবে। অ্যারেস্ট হওয়ার পরে জনাব আমাদের প্রয়াত নেতা জনাব মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেব এটা নিয়ে সংসদে খুব জোরালো বক্তব্য রাখেন। পরের দিন রাত্রে আমি বাসা থেকে গ্রেফতার হই। গ্রেফতার হওয়ার পরে আমি একদিন জেলে ছিলাম। তখন ওই সময়ই আমাদের আরেকটা নেতা ছিল, আমাদের ভাগনা সম্পর্কে, আমরা প্রতিবেশী ছিলাম। আমরা কিন্তু প্রথমে কামলাবাজের যে প্রাইমারি স্কুলটা আছে, যেখানে প্রাইমারি স্কুলের লাগা কিন্তু আমাদের বাসা ছিল, আর আমাদের বাসার পাশেই ছিল সাইফুলদের বাসা, আর সাইফুলদের বাসার পাশেই কিন্তু আমাদের যে আজকের গেস্ট রেজাউল করিম ওনাদের বাসা। সেই সুবাদে আমাদের একটা ভালো একটা সম্পর্ক ছিল আমরা প্রতিবেশী হিসাবে। যে সাইফুল অ্যারেস্ট হয়ে যায়, পরের দিন আমি অ্যারেস্ট হয়ে জেলে যাই। একদিন পরে আমি জামিনে মুক্তি পাই। এরপরে আমাদের এই মামলাটা দীর্ঘদিন চলে আনটিল বিপ্লব ভাইয়ের চাকরি হওয়ার আগ পর্যন্তই আমাদের মামলাটা চলে। আর এই মামলার কথা বলতে গিয়ে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের জামালগঞ্জের অবিসংবাদিত নেতা, সাবেক বারবার নির্বাচিত যুবদলের সভাপতি, বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সভাপতি জনাব হুমায়ুন কবির সরকার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি অত্যন্ত একজন চমৎকার মনের মানুষ ছিলেন, খুবই ভালো সংগঠক ছিলেন। উনিও তখন আসামি ছিলেন, ওলিউল্লাহ ভাই তখন আসামি ছিল, এবং রানাদের দুই ভাই রানা আনোয়ার পাশা চাচা প্লাস রানার আব্বা তখন আসামি ছিলেন। এরকম আমাদের ডিলারপট্টি থেকে অনেকেই আসামি ছিলেন। আমরা প্রচুর আসামি ছিলাম। আমরা তখন জেল জুলুম সবই করেছি। আপনি জানেন যে সর্বশেষ 2000 সম্ভবত 3-তে যখন অপারেশন ক্লিন হার্ট হয়, তখনও আমার উপর দিয়ে অনেক অত্যাচার নির্যাতন হয়। আমি এলাকায় থাকতে পারিনি। আমার সাথে আমার ভাই ছাত্রদলের সেক্রেটারি এমরান হোসেন রুবেল, সেও থাকতে পারেনি। আমাদেরকে বিভিন্ন সময়ে নির্যাতিত হতে হয়েছে। তারপরও কিন্তু আমরা জিয়ার আদর্শ, শহীদ জিয়ার যে নির্ভীক পথ চলার যে নির্দেশনা, সেখান থেকে আমরা কখনো ফিরে আসিনি। অদ্যাবধি আমি যখন যুক্তরাজ্যে চলে আসি, যুক্তরাজ্যে আসার পরে প্রথমেই থাকি আমার চাচার এখানে সাসেক্সে। আমি সাসেক্স বিএনপির সাথে সংযুক্ত ছিলাম, বর্তমানেও আছি। আমি যাব, এই বিষয়গুলো আসবে। আমার অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি আসলে মূল প্রশ্নগুলোর দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। অনেক কিছু আমার জানার আছে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের জেল জুলুম, এরকম অত্যাচার আপনাদের উপরে হয়েছে, রাজনীতি করতে গিয়ে অনেক কিছু হয়, এইগুলি স্মৃতি আসলে জানার জন্য আমি যাচ্ছি জনাব হামিদুল হক আফ্রিদি লিটন ভাইয়ের কাছে। যে আপনার কাছে আমি সেম জিনিস জানতে চাচ্ছি যে আপনার জীবনে এরকম কি কি আছে যে আপনি রাজনীতি করতে গিয়ে আপনি যে জেলে গিয়েছেন, মামলা হয়েছে, জুলুমের শিকার হয়েছেন, বা অপরপক্ষ দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এরকম কোন স্মৃতি আছে? অবশ্যই আছে। আমি যখন সরকারি কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আসলে 93 সালের দিকে আমাদের সুনামগঞ্জেই বিএনপির 2টা বিবদমান গ্রুপ, আসফিয়া সাহেব এবং আবেদিন সাহেব, আমরা আসলে সুনামগঞ্জ সরকারি কলেজটা ছিল আমাদের মতো করে আমরা চালাইতাম। সেই সময় ছাত্রদলের আসলে ধারাবাহিকতায় 2টা গ্রুপ সৃষ্টি হয়ে যায়, এবং একদিন আমরা আসলে জানতাম না, আমি প্রেসিডেন্ট হিসাবে, আমার সাথে ভাইস প্রেসিডেন্ট ছিল মনির। আমরা কলেজে যাওয়ার পরেই আজকের যে সুনামগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি নুরুল ইসলাম নুরুল,
তো আমরা আমাদের একটা অবস্থানে আমরা সাংগঠনিক কিছু কথাবার্তা বলে আমরা যখন বেরিয়ে যাব তখন আমাদের স্পেশালি আমার উপরেই আক্রমণ করা হয় ছাত্রদলের বিবাদমান গ্রুপ দ্বারা, এবং মারাত্মকভাবে তখন আহত হয়েছিল আমার ফ্রেন্ড মনির। আমাদেরকে রামদা, হকি স্টিক এগুলা দিয়ে আক্রমণ করার পরে তাকে আমরা সেভ করতে পারিনি, তার পা ভেঙে দেওয়া হয়েছিল, মাথা ফাটাইয়া দেওয়া হয়েছিল। সেই মামলা পরের দিন আবার আমরা কলেজে পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে, দুপক্ষেই মামলা হয়েছে। সেই মামলায় ছাত্রদলের সভাপতি হিসেবে আমি তাদের মামলার প্রধান আসামি, আমি সিনিয়রও ছিল, রেজাউল ভাই, নাদের ভাই, শকুব ভাই, সবাই আসামি ছিল, আমরাও ছিলাম। এই ধারাবাহিকতা আসলে একটা দুর্ঘটনা সেই সময় ঘটে, যে জেলা বিএনপির সভাপতি তৎকালীন আবিদিন ভাই, তখন ওনার নেতৃত্বে সুনামগঞ্জে হরতাল দেওয়া হয়, এবং ওইটার পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া ওনাকে আসলে দল থেকে বহিষ্কার করেছিলেন। এটা একটা স্মৃতিচারণ, বিরাট স্মৃতিচারণ বলা যায়। যে তারপর কোর্টের মধ্যে আবার আক্রমণ হয়েছে। কোর্টে আমরা যখন ছিলাম তখন কোর্টের ভিতরে ঘেরাও করে আমাদেরকে, তারপর আমাদের মিঠুন রে খুব বেশি মারধর করা হয়েছিল কোর্টের বাইরে। যাই হোক, এটা অনেক আসলে আমরা জীবনকে বাজি নিয়েই অনেক সময় সংগঠন করতে গিয়ে জীবনের একদম মৃত্যুর কাছাকাছি বলা যায় সেই দিনের সেই সমস্ত দুর্বিষহ স্মৃতিগুলো আমাদেরকে আসলে অনেক কষ্ট দেয়। তখন তো আসলে অনেকটা ঠকবগে যুবক, সেই সময় অনেক কিছুই আমরা পরোয়া করি নাই। তারপর এরশাদের পতনের 2 দিন আগে, যা সুনামগঞ্জ শহরে তখন কারফিউ ব্রেক করবে, তখন আমরা কলেজ সংসদের সদস্য হিসেবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের সর্বদলীয় ঐক্য যেটা ছিল, তারা সবাই মিলে বিপিটিভি, ওনারা ছিলেন 16 পয়েন্টে, হাসাননগর পয়েন্টে, কিন্তু আমাকে সংসদ সদস্য হিসেবে কলেজের মারুফ ছিল, ছাত্র ইউনিয়নের সংগ্রামী নেতা মারুফ, আজহার, এরকম আমরা কয়েকজনকে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে ব্রেক করতে হবে, 44 ব্রেক করতে হবে, আমাদেরকে দেওয়া হলো। আমরা যখন সুনামগঞ্জে একই সাথে পকেট ফাটিয়ে যখন মিছিল টান দিলাম, তখনই চতুর্দিকে পুলিশ আমাদেরকে ঘেরাও করলো, মানে একদম অ্যারেস্ট হয়ে যাব। সেই মুহূর্তে আমি স্মরণ করতে চাই, তখন এই পৌরসভার চেয়ারম্যান মনোয়ার নেক, উনি একদম পুলিশের মোটর বাইকের সামনে উনার লুঙ্গিটা করে মোটরসাইকেলটা আটকালেন। তো ওসির মোটরসাইকেল আটকায় আমাকে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে আমরা একদম 100 স্প্রিন্টে এখান থেকে সরে গেলাম। তারপর সারা রাত মোরাটেলায় দিয়ে কাটাইয়া তারপর বিধুভূষণ আমাদের প্রিন্সিপাল স্যারের বাসায় চলে গেলাম। বাসার ভিতরে ওনার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল, সারা রাত এই জায়গায় কাটাইলাম। সকালে খবর নিলাম আমাদের অনেক ছাত্র নেতারা গ্রেফতার হইলো। গ্রেফতার হওয়ার পরে তখন আমরা নিরাপদ না, তখন আমরা হোস্টেলে থাকতাম। হোস্টেল থেকে আমাদের কিছু জিনিসপত্র আমরা বের করে নিয়ে পরের দিনই আমরা যার এলাকায় ছুটে গেলাম, যে আর সুনামগঞ্জ শহর নিরাপদ না। এর পরের দিন 5 তারিখে খবর পেলাম অনেকে আমার গ্রেফতার হয়েছে, 6 তারিখ তো পতন হইলো। 4 তারিখে রাত্রে আমাদের এই একটা স্মৃতি, যে ওই দিন অ্যারেস্ট হয়ে যেতাম, এবং যারা অ্যারেস্ট হয়েছে প্রচুর মারছে। ওই দিন মনোয়ার বকনেক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে, উনি আমাদেরকে সেভ করে দিয়েছেন। এইভাবে অনেক স্মৃতি। যাই হোক, থ্যাংক ইউ। মামলা খেয়েছেন কয়টা এই পর্যন্ত? ওই যে ছাত্র রাজনীতির ওই সময় গ্রুপিং এর মামলা হয়েছে। আর এই জায়গায় ওই যে 2013 সালে আপনি জানেন, ওই যে আমরা মানিক সাহেবের বিরুদ্ধে, ওই যে জাস্টিস মানিকের বিরুদ্ধে, ওনার দুর্নীতির বিরুদ্ধে আমরা ওইখানে প্রেস কনফারেন্স করেছিলাম। ওইটাতে আমাদের আইনজীবী ফোরামের 10 জন মানুষকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল। ওইটা আমরা কোনোভাবে ফাইলিং করে রেখেছি, এটা এখনো পর্যন্ত জাগ্রত আছে। এটা কিন্তু লাইভ মামলাটা, রাষ্ট্রদ্রোহী মামলা আমাদের বিরুদ্ধে 10 জন আইনজীবী এখানে আমাদের প্রেস কনফারেন্স যারা করেছিলাম, সেইটাই আমার 7 নম্বর আসামি হিসেবে এখনো আছি। আল্লাহ জানেন কি হবে। ধন্যবাদ জনাব লিটন ভাই, আপনার কাছ থেকে শুনলাম, সবার কাছ থেকে শুনছি, আসলে অনেক ভালো লাগছে স্মৃতিময় কথাগুলো, আপনাদের ত্যাগ তিতিক্ষা এগুলি শুনছি। আমি যাচ্ছি জনাব আনিস ভাইয়ের কাছে। আনিস ভাই, আপনার কাছেও সেম প্রশ্ন আমি রাখতে চাচ্ছি, যে আপনার জীবনে দলের জন্য আপনি দল করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার এগুলি শিকার হয়েছেন কিনা, বা মামলার শিকার হয়েছেন কিনা, এটা যদি একটু বলতেন আনিস ভাই। ধন্যবাদ আরিফ আল মাহফুজ ভাইকে। জীবনের মামলার তো একটা পর্যায়ে থাকে, যে মামলার একটা শেষ পরিণতি আমরা হয়তো খালাস পাবো, অথবা জেলে ঢুকবো বা জেল খাটি।
তার চেয়েও বেশি বেশি আমার জীবনের ঝুঁকি নিতে হয়েছে ছাত্র রাজনীতি করতে যেয়ে বা বিএনপির সাথে সক্রিয় অবস্থান করতে গিয়ে। আমার 1996 সালের একটি কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে গিয়ে হলে থাকতাম, মহসিন হলে 223 নম্বর রুমে আমি মাঝে মধ্যে গিয়ে থাকতাম। প্রথম দিন যখন আমরা থাকি সেখানে এই হল রিড করেছে পুলিশ, অনেক ছাত্র দল নেতাকে গ্রেপ্তার করেছে, প্রথম তলা দোতলা পর্যন্ত উঠেছে, 3 তলাতে আসেনি। দ্বিতীয় রাত্রে আমি আর ওই ইয়ার জন্য আমি আর যাইনি, যেভাবে রিড করেছে। আমি তো সেদিন ভাবছি যে আমাকে ধরে নিয়ে যাবে, বহিরাগত মারবে, মামলা দিবে। আল্লাহ রক্ষা করেছে, দ্বিতীয় রাত্রে আমি আর হলে থাকিনি, হোটেলে গিয়ে থেকেছি। এই দিন রাত্রে আবার হল রিড করেছে এবং এমন ভাবে আক্রমণ করেছে, সেদিন শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের কপালে টিয়ার সেল পড়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপর থেকে আমি আর হলে যাইনি। তারপরে যখন আমরা এলাকাতে রাজনীতি করি, এলাকাতে 2009 সাল থেকে বিভিন্ন পর্যায়ের আমরা আন্দোলন করেছি। তাহিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি। তাহিরপুরে হয়তো আমি অনেকটাই নিরাপদ ছিলাম, যেখানে প্রশাসন বা পুলিশ বা এত সহজে আমাকে আক্রমণ করেনি। যখন আমি মধ্যনগরে মিছিল করতে গিয়েছি, আমাকে পুলিশ বা ওইখানে স্থানীয় প্রশাসন বা এমপির পক্ষ থেকে হয়তো নির্দেশ ছিল আমাকে অ্যারেস্ট করার জন্য, আমাকে গ্রেফতার করার জন্য। এখানে পুলিশে এমন ভাবে নির্দেশ ছিল যে পারলে গুলি করবে। তারপরেও আমরা দমে থাকিনি। আমাদের যে মানুষজন বিভিন্ন ভাবে, মানুষের উপস্থিতি বেশি, প্রতিবাদের ভাষা বেশি, সেজন্য তারা হয়তো এতটুকু ঝুঁকি আমাকে নেয়নি। আরেকদিন আরেকটা ঝুঁকি হয়েছে, যখন আমরা জামালগঞ্জ ইউনো অফিস ঘেরাও করি। জামালগঞ্জের সব স্তরের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আমরা যখন ইউনো অফিস ঘেরাও করতে যাই, আমাদের পুলিশ ঘেরাও আমাদেরকে আটক করেছে বা আমাদেরকে বাধা প্রদান করেছে অনেক পুলিশ। সেখানেও তারা এমন ভাবে মারমুখী অবস্থান নিয়েছে যে আমাদেরকে গুলি করবে। তারপরেও আমাদের লোকের বেশি অবস্থান, সেজন্য হয়তো আমরা সেখান থেকে আমরা বেঁচে এসেছি। আমাদেরকে আল্লাহ সেভ করেছেন, আমাদের কাছে ফটো আছে, এগুলো আছে। আমরা ধর্মপাশাতেও যখন আমরা আন্দোলন করেছি, আমরা রাজপথে মিছিল করেছি, এরকমই পুলিশি বাধা বিভিন্ন ভাবে, শুধু আমি জানি না কি জন্যে, মানুষের সম্পৃক্ততা বেশির জন্য হয়তো সেদিন আমরা বেঁচে গিয়েছি। তারপরেও আমরা যেভাবে জনগণকে সামনে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, মামলা আমার নিজের গাড়েও পড়েছে, আমার সাথে আরো অনেক মানুষকেই পড়েছে, অনেকেই তারা জেলে গেছেন, আমার হয়তো জেলে যেতে হয়নি। আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির যখন একটি মিছিলে এই থানার সামনে আমাদের এখানে আওয়ামী লীগ আক্রমণ করেছে, পুলিশ আক্রমণ করেছে, আমরাও পাল্টা তার জবাব দিয়েছি। সেখানে আমাদের মিটিং পন্ড হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি সহ সে মিলন ভাই ছিলেন, নাসিরউদ্দিন চৌধুরী সাহেব ছিলেন, তারা দুইজনকে বাদে আমাদের সিনিয়র দেখে যারা ব্যানারে ছিলেন তাদেরকে দেখে মামলা দিয়েছে। আমরা হয়তো জেলে যেতে হয়নি, আমরা অনেক চেষ্টা করে আমরা জামিন নিয়েছি, সেভাবে আমরা রক্ষা পেয়েছি। আবার যখন হুইপ সাহেবের নেতৃত্বে আমরা একটি বিশাল মিছিল দিয়েছি, আমাদের এখানে আওয়ামী লীগ আক্রমণ করেছে, পূবালী ব্যাংকের সামনে আওয়ামী লীগের অফিস থেকে আক্রমণ করেছে। সেদিন প্রায় 2 ঘন্টার মতো পুলিশের সাথে পাল্টা আমাদের বিএনপি নুরুল ভাইয়ের নেতৃত্বে আমরা জবাব দিয়েছি। 2 ঘন্টার উপরে তাদের সাথে ফাইট হয়েছে। পুলিশ কত রাউন্ড গুলি মেরেছে, টিয়ার সেল মেরেছে, হয়তো আল্লাহ সেদিনও মরে যেতে পারতাম। আবার আরেকদিন যখন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের প্রতি যেদিন আক্রমণ করা হয়েছে, তার আগের দিন আমাদের বিএনপির মিটিং ছিল ঢাকাতে শাপলা চত্বরে। সেই মিটিং করার পরে আমরা রাত্রে থেকেছি যে পরের দিন আবার মিটিং আছে হেফাজতে ইসলামের। হেফাজতের মিটিং এ যখন আমরা অবস্থান নিয়েছি, সেদিন পল্টন ময়দানে প্রায় রণক্ষেত্র, মানে কত মানুষকে যে কিভাবে গুলি করেছে, কিভাবে আক্রমণ করেছে। সেদিন আমরা যখন রিজভী ভাইয়ের নেতৃত্বে আমরা পার্টি অফিস থেকে আমরা বের হই রাত্রে 11টার সময়, ম্যাডাম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি যাতে হেফাজতে ইসলামের পাশে থেকে আমরা সহযোগিতা করি। আমরা যখন রিজভী ভাইয়ের নেতৃত্বে আমরা সেখানে বেরিয়ে এসেছিলাম, সামনাসামনি করে পুলিশ গুলি ছুড়েছে, সামনাসামনি পর্যায়ে গুলি ছুড়েছে। আমরা যারা ছিলাম, আমরা গুলি করার পর আবার আমরা পার্টি অফিসে ঢুকি, আমাদের পার্টি অফিসে দেখে গুলি করেছে। আমরা তারপরেও আমরা দমে যাইনি, আমরা এভাবেই পার্টির সাথে সম্পৃক্ত হয়েছি। গত মাসখানেক আগে আমরা 13 জন মানুষ একটা মিথ্যা মামলা থেকে আমরা খালাস পেয়েছি। সেখানে আমাদের চেয়ারম্যান খসরুল আলম ছিলেন, বর্তমান চেয়ারম্যান আমিও ছিলাম, আরো এরকম আরো অনেক নেতৃবৃন্দরা, ছাত্রদলের আগামী দিনের আহ্বায়ক হবে তাহিরপুরে এই ছেলের বিরুদ্ধে ছিল, সেও খালাস পেয়েছে। এইভাবে অনেক মামলায়
আমি ভাবছি না যে আমাকেও মামলা দিবে, তারপরেও দিয়েছে। 2013 সালে আমার 3টা মামলা থেকে আমরা খালাস পেয়েছি। একদম বুয়া বুয়া মামলার মধ্যে দেয়, তখন মামলা তারা এগিয়ে যেতে পারে না। তা রাজনৈতিক বড় মামলা শুধু এটাই যে পুলিশ আক্রমণ করেছে, এখানে মামলা, আর গত কয়েকদিন আগে যেটা খালাস পেয়েছে এটাই মামলা। তো মামলার চেয়ে জীবনের বেশি ঝুঁকি গিয়েছে যে পুলিশ সরাসরি অ্যাটাক করেছে, সরাসরি টিয়ার সেল মেরেছে, সরাসরি গুলি করেছে, তারপরে আমাদের শরীরে লাগেনি। হয়তো আমাদের জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে আমরা যাতে, জনাব তারেক রহমানকে যাতে আমাদের দেশে নেতৃত্বে আনতে পারি, আমরা দেখে যেতে পারি, হয়তো আমার বিশ্বাস এই জন্যই হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তা আমি আপনাদের কাছে ধন্যবাদ। জনাব আনিস ভাই। আর বন্ধুরা অনেক খেটেছে, এখনো খাটছে। ধন্যবাদ আনিস ভাই, আরো আসবো। ধন্যবাদ। আমার কিছু কিছু আসল প্রশ্ন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়ে গেছে, আমাদের আরো হয়তো 15-20 মিনিট আমরা প্রোগ্রাম করব। তো আমি যাচ্ছি আবার আমাদের জনাব রেজাউল করিম ভাইয়ের কাছে। যে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুনেছি, আপনার ত্যাগ তিতিক্ষা আমরা শুনেছি। সবচেয়ে বড় বিষয় কিন্তু নিজস্ব রাজনৈতিক ক্যারিয়ারের বাহিরেও একজন নেতার জন্য, রাজনৈতিক নেতা বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সবারই কিন্তু একটা ফোকাস থাকে এলাকার জনগণের উপরে, এলাকার জনগণের সেবা করা। আপনারা রাজনীতির পাশাপাশি, নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি আপনারা এলাকার জনগণের জন্য আপনারা এই পর্যন্ত, আপনাকেই প্রশ্ন করছি যে আপনি কি অবদান রেখেছেন, যে একটা দেখার মতো, যে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের রেজাউল করিম ভাই আমাদের এলাকার জনগণের জন্য কি অবদানটা রেখেছেন। এখানে আমি আরো ঘন্টাখানেক করে। ধন্যবাদ আরিফ মাহফুজ। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে গোল থাকে, মানে লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত মানুষ চেষ্টা করে যে মানুষের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। সত্যি কথা বলতে কি, আমি যখন প্রফেশনে আসলাম, প্রফেশনে আসার পরে আমি 2003 সালে আইনজীবী হিসাবে আমি এনরোল হই। প্রফেশনে আসার পর থেকে আমি যে সময়টুকু পেয়েছি, সেই সময়টুকু ঢাকাতেই ছিলাম, এবং ঢাকাতে যত আন্দোলন সংগ্রাম, যত কিছু বিএনপি ছিল, সবকিছুতেই আমার উপস্থিতি ছিল, সরব উপস্থিতি ছিল। সকলেই জানে, মিডিয়ার বদলে সবাই জানে। এখন কথা হচ্ছে যে এলাকার জন্য কিছু করা, এলাকার জন্য কিছু করার তো দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন আছে। আমরা যদি কখনো, আল্লাহ যদি ক্ষমতা দেয় বা আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, তখন হয়তো এলাকার জন্য কিছু করার থাকবে। এখন আইনজীবী হিসাবে আছি, এবং আইনজীবী হিসাবে দেশের জন্য যতটুকু করার, দলের জন্য যতটুকু করার করে যাচ্ছে নিজের মতো করে। আমি একটা ইন্টারাপ্ট করি আপনাকে, যে আপনি বলছেন যে আপনি যখন ক্ষমতায় যদি পান, আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতাটা বলতে কোন ক্ষমতা? রাজনৈতিক ক্ষমতা নাকি আপনার অর্থনৈতিক ক্ষমতা? কোন ধরনের ক্ষমতার কথা আপনি বলছেন? দায়িত্ব, আল্লাহ যখন দায়িত্ব দিবে, দায়িত্ব দিবে। হ্যাঁ, এখন যে অবস্থা আছি, এখন তো যেহেতু জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি, বিরোধী দলে আছি, এখন তো আমার দল ক্ষমতায় নেই। আমি আমার জামালগঞ্জের জন্য, ধর্মবাসার জন্য, তাহিরপুরের জন্য আমার কিচ্ছু করার ক্ষমতা আমার নেই। আমি যতটুকু আইনজীবী হিসেবে আমার আইনি সেবা দেওয়া, এটা আমি করে যাচ্ছি। কিন্তু অনেক সময় তো আছে যে রেজাউল ভাই, দেখা যায় যে অনেক মানুষ রাজনীতির বাহিরে থেকে, রাজনৈতিক যে একটা নিজের নেতৃত্ব আছে রাজনীতির মধ্যে, বিরোধী দলে থাকুক আর যেই দলে থাক না কেন, যে ব্যক্তিগত ভাবেও তো এলাকার জনগণের জন্য অবদান রাখা যায়, করা যায়। তাহলে আপনি কি? সেটা আমি করছি। যেমন আমার ল ফার্মের নাম হচ্ছে উইংস এন্ড উইংস, এবং আমি পর্যটন শিল্পে দীর্ঘদিন যাবৎ কাজ করি। আপনারা সকলেই জানেন, উইংস ট্যুরিজম বাংলাদেশ নামে আমার একটা পেজ রয়েছে, এবং সুনামগঞ্জের যে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্পকে বিশ্বে তুলে ধরার জন্য, এই পর্যটন শিল্পের জন্য আমি দেশের জন্য কাজ করছি। আমি যখনই সুনামগঞ্জে যাই, আমি চেষ্টা করি এই সুনামগঞ্জের পর্যটন শিল্পকে তুলে ধরার জন্য। আমি ফেসবুকে আপনার মতো লাইভ করি, হয়তো আপনি ভিজিট করে দেখবেন আমার ফেসবুক পেজে, দেখবেন আমি চেষ্টা করি যে এই দেশের জন্য, এই মাটির জন্য, এই আমরা সকলেই পরিশ্রম করছি, এবং সুনামগঞ্জের জন্য, সিলেটের জন্য আমি ধারাবাহিকভাবে আমাদের এই পর্যটন শিল্পকে তুলে ধরার জন্য আমি লাইভ করেছি। সুনামগঞ্জের আওয়ামী লীগ, বিএনপি সকল দলের লোককে আমি এনেছি এবং লাইভ করেছি। চেষ্টা করছি যে এই সুনামগঞ্জের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, এটা যদি আমরা বিশ্বে তুলে ধরি, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাইরে কিন্তু আমরা অনেক দেশের জন্য কাজ করতে পারি। আমার অবস্থান থেকে আমি আইন পেশার পাশাপাশি পর্যটন শিল্পে কাজ করছি। ধন্যবাদ রেজাউল ভাই। যাই হোক, আমাদের যেহেতু আজকের অনুষ্ঠানে আমাদের সুনামগঞ্জ 1 আসন নিয়ে আমরা
কথা বলছিলাম যে আমাদের সুনামগঞ্জ 1 আসনের সাধারণ জনগণের কথা নিয়ে, যে তাদের প্রতি কি কি করা যায়, আপনারা কি কি করেছেন। যাই হোক, আপনার কাছ থেকে শুনলাম আপনি অনেক বড় ধরনের কাজই করছেন, যে পুরো জেলা নিয়ে আপনি ভাবছেন। আমি যাচ্ছি জনাব হামিদ, আমাদের সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই, আপনি কি বলবেন যে আপনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি করেছেন, দীর্ঘদিন দেশের বাহিরে আছেন। জনাব রেজাউল করিম একটা কথা বলে গেছেন যে জনগণ থেকে বিচ্ছিন্ন আছেন। রাজনীতিতে কিন্তু মনোনয়ন পেতে হলে আর নেতৃত্বে আসতে হলে একটা বিরাট বিষয় কিন্তু জনবিচ্ছিন্নতা থাকা, এটা কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যে জনগণের সাথে মিশে থাকাই দরকার। যেমন আমরা আনিসুল ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রতিদিনই জনগণের সাথে মিশে আছেন, এটা ফারাক থেকে যায়। এই বিষয়ে আমি পরে আসবো। আপনাকে জনগণের সাথে বিচ্ছিন্ন আমি বলিনি, আমি বলছি যে আমরা ক্ষমতাই নেই। আচ্ছা, যাই হোক, ক্ষমতা নেই বলে, যাই হোক, ক্ষমতা নেই বলে, যাই হোক, ক্ষমতা না থাকলেও আপনারা বেশি বেশি করে আমাদের এলাকা ভিজিট করবেন, আমাদের এলাকার জনগণের সাথে মিশবেন। 2 মাস আগেও জামালগঞ্জকে ঘুরে আসলাম। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আমি আপনাকে আবার প্রশ্ন আসবো, তখন আপনার কাছে এই জিনিসটা আবার শুনবো, ক্লিয়ার হবো। আমি যাচ্ছি সোহেলের কাছে, যে আপনি অনেক দিন যাবত আপনি বিদেশে আছেন। সো এলাকার জনগণের জন্য এ পর্যন্ত আপনার কি করেছেন, কি অবদান আছে, যে আমরা দৃষ্টি নন্দন বা আমরা বুঝতে পারবো যে আমাদের সোহেল ভাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হবেন, মনোনয়ন প্রত্যাশী, যদি পেয়ে যান হয়তো বা এমপিও হতে পারেন, কিন্তু আমরা দেখতে চাই যে আপনি কি কি কাজ এই পর্যন্ত জনগণের জন্য করেছেন। ধন্যবাদ আরিফ আপনাকে। আমার সব থেকে বড় সৌভাগ্য সেটা হচ্ছে আমার জামালগঞ্জে কিন্তু আমার বেড়ে ওঠা। আমি ছোটবেলা থেকেই জামালগঞ্জে বড় হয়েছি। আমি স্কুলে জামালগঞ্জে পড়েছি। আমি যখন ম্যাট্রিক পাশ করি, আমার মা তখন আমাকে সিলেট নিয়ে গিয়েছিলেন। আপনি জানেন আমার চাচার বাসা সিলেটে, যে ওইখানে থেকে আমি যাতে মদন মোহন কলেজে, একটা ভালো কলেজে পড়াশোনা করতে পারি। আমি কিন্তু সেখানে ভর্তি হইনি, আমি জামালগঞ্জেই ছুটে এসেছি। আমি জামালগঞ্জ ডিগ্রি কলেজে অ্যাডমিশন নেই। আর আপনি জানেন যে পারিবারিক ভাবে আমাদের পরিবারটা কিন্তু রাজনৈতিক পরিবার। আমার চাচা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ছিলেন, বা আমার চাচা ডক্টর আকমল হোসেন সাহেব, উনিও রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনিও তখন সক্রিয় রাজনীতি করেছেন নজির হোসেন সাহেবের সাথে, বরুণ রায়দের সাথে। আমার সব থেকে বড় সৌভাগ্য, তখনও আমি জনগণের সাথে ছিলাম, এখনো আছি। আমি যদিও সুদূর প্রবাসে আছি, তারপরও আমার তৎকালীন আমলে যারা সহযোদ্ধা ছিল বা যারা শুভাকাঙ্ক্ষী ছিল, যাদের ভালোবাসা আমি পেয়েছি, যাদের সহযোগিতা আমি পেয়েছি, বা যাদেরকে আমি চিনি না, আপনি জানেন যাদেরকে আমি বাচ্চা রেখে এসেছি, তারা হয়তো আজকে ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে, অনেক বড় হয়েছে, আমাকে অনেকে চিনেও না, বাট তাদের সাথেও কিন্তু আমার যতটুকু সম্ভব আমি আমার স্থান থেকে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। আর আপনি জানেন তখনকার রাজনৈতিক সময়ে আমার সবচেয়ে সৌভাগ্য যে আমার পরিচিতি ছিল, আমি যে নজির হোসেন সাহেবের একজন প্রিয় লোক হিসাবে, সেই হিসাবে তখনকার সময়েও জনগণের জন্য, মানুষের জন্য কাজ করার আমার অনেক সুযোগ ছিল এবং আমি করেছি। আপনি যদি এলাকায় যান, মানুষকে জিজ্ঞেস করেন, আশা করি আপনি এর উত্তর পেয়ে যাবেন। অদ্যাবধি আমি দেশের বাইরে থেকেও যখনই যে ভাবি যে কোনো মুহূর্তে আমার কাছে যারা সাহায্য সহযোগিতা চাচ্ছে, আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করি। হয়তো সবসময় সবাইকে সব আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় না। আপনি জানেন আমাদেরও তো নিজেদেরকেও বাঁচতে হবে, বাঁচার পর অন্যদেরকে দেখতে হবে। তখনকার সময়ে যতটুকু সম্ভব আমি মানুষের জন্য কাজ করেছি। এটা আপনি বলেন ধর্মবাসা, মধ্যনগর, তাহিরপুর, সর্বক্ষেত্রে আমি নজির হোসেন সাহেবের সাথে তৎকালীন আমলে চষে বেরিয়েছি। আমরা তখন পর্যটন শিল্পের জন্য কাজ করেছি, আমার স্পষ্ট মনে আছে। আমরা সেদিন দুজন বিদেশি পর্যটককে নিয়ে, যখন সেনাবাহিনী বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট শুরু হয়, যেদিন স্টার্ট হয়, ওই দিন আমরা বারিক্কা টিলা গিয়েছিলাম। নজির ভাইয়ের অত্যন্ত খুব মনের ইচ্ছে ছিল যে এলাকাটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে উন্নয়নের সাথে নিজেদেরকে সংস্পৃক্ত রাখা যায়। সেই জন্য উনি কিন্তু অনেক সময়, উনার একটা গুণ ছিল কি জানেন, উনি সব সময় কিন্তু সব কাজ নিজে করেন নাই, উনি আমাদেরকে দিয়েও কিছু কাজ করাতেন, যে কাজগুলোর অংশ হিসেবে আমরা সেদিন মানুষের সাথে কাজ করতে পেরেছি, মানুষের কাজ করেছি। আমার মনে আছে
যে যখন জামালগঞ্জে বা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে শিক্ষক নিয়োগ হয়, সেদিনও কিন্তু নজরুল হোসেন সাহেব আমাকে অনেক কাজে লাগিয়েছিলেন এবং আমি অনেকের জন্য কাজ করেছি। ধন্যবাদ জনাব সোহেল ভাই, আপনার কাছ থেকে জানলাম আমি। যাই হোক, অনেক মানুষের অনেক করার ক্ষমতা থাকে, সুযোগ থাকে, মনও থাকে, অনেকের আছে মন আছে, কিন্তু এই সুযোগগুলো হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠে না, নিজের ব্যস্ততা হোক বা সরকার দলের কারণেই হোক, বিভিন্ন কারণে হতে পারে। আমি জাস্ট জানলাম আপনার কাছ থেকে, কারণ আমাদের দর্শকদেরকে জানানো প্রয়োজন আপনাদের সম্পর্কে, কারণ আপনাদের কাছ থেকে আমরা পাবো আগামীর নেতৃত্ব। আমি যাচ্ছি জনাব হামিদুল হক আফিন্দি লিটন ভাইয়ের কাছে, যে একই প্রশ্ন আপনার কাছে, যে এই পর্যন্ত আপনাকে দেখা যায় অনেক সময় আপনি বছরে একবার দুবার আপনি দেশে যান, জনগণের সাথে আপনার সম্পৃক্ততা দেখা যায়। কিছুদিন আগে আমরা দেখেছি যে জামালগঞ্জ উপজেলা উপনির্বাচনে আপনি গিয়েছেন, জনগণের সাথে জনসংযোগ করেছেন, হয়তো আপনার ভাইয়ের প্রচারণার জন্যই হোক বা দলের স্বার্থে হোক। যাই হোক, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি পর্যন্ত আমাদের জনগণের জন্য একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন আইনজীবী হিসেবে এলাকার মানুষের জন্য কি কি করেছেন? ধন্যবাদ আরিফকে। আমি আগেই বলেছি, আসলে রাজনীতিটা ব্যক্তিগত যদিও, তারপরেও পারিবারিকভাবে অনেকটা আমরা যেটা করার চেষ্টা করছি, আমার ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে হোক জনগণকে যতটুকু সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। পারিবারিকভাবে আপনিও জানেন বা অনেকেই জানেন এখানে, যে আমরা আসলে আমাদের ছোট্ট পরিসরে যার যতটুকু এবিলিটি তার মধ্যে থেকে যতটুকু করার চেষ্টা করেছি, সেটা ধরেন আমার বাবার আমল থেকেই শুরু হোক, আর এই পর্যায়ে আমার ভাই ক্ষমতায় ছিলেন, আমার চাচাতো ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাদের মাধ্যমে হোক আমরা বর্তমান পর্যন্ত। আমি একটু না বললে আসলে, যদিও আমরা এগুলো বলি না, আপনার অবগতির জন্য একটু বলতে পারি যে আমাদের যে গ্রামের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেটা আমার বাবা জায়গা দিয়ে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তারপর আমার বড় ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমাদের যে ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স ভবনটা, সেই ভবনটা উনি আমাদের জায়গার উপরেই আসলে দিয়েছেন। জায়গা দান করার পরে ওই কমপ্লেক্স ভবনটা হয়েছে। আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন, তখন যে পরিষদে জায়গাটা দিয়েছিলেন, এটা এমন একটা বড় প্লট ছিল, সেই জায়গাতে বর্তমানে যে ভূমি অফিসটা, নতুন একটা ভূমি কমপ্লেক্স হয়েছে। তারপর আমার বড় ভাই নুরুল হক আফেন্দি সাহেব যখন চেয়ারম্যান ছিলেন, উনি আমাদের ছোট্ট পরিসরে আমাদের গ্রামে উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জায়গা কিনে দিয়েছিলেন। সেই জায়গাতে আমি একটা বিল্ডিং করে দিয়েছি 10 লাখ টাকা দিয়ে, মানে দিনী শিক্ষা প্রতিষ্ঠান নাকি ইসলামী মাদ্রাসাটার বিল্ডিংটা আমি করে দিয়েছি। তারপরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার ব্যক্তিগতভাবে, এগুলো অনেকেই জানে না, অনেকে জানানোর প্রয়োজন মনে করি না, আমি আমার ব্যক্তিগত আর্থিক ভাবে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতেছি। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাই যতটুকু পারি হেল্প করি। আর মানুষের যতটুকু সেবা, আসলে এলাকার শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন ভাবে, যে একবার আমি পুরা জামালগঞ্জেই যারা মেধা করেছিল, ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে, তাদেরকে বৃত্তি দিয়েছি, ক্র্যাশ দিয়েছি, টাকা দিয়েছি, তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য। জাস্ট জামালগঞ্জ অডিটোরিয়ামে নিয়ে সবাইকে, পুরা জামালগঞ্জ উপজেলার প্রাইমারি এবং 8 পর্যন্ত যারা 8-এ ভালো রেজাল্ট করেছিল এবং প্রাইমারিতে, তাদেরকে একটা বৃত্তি প্রদান করেছিলাম আমার পক্ষ থেকে, জাস্ট এনকারেজের জন্য। সার্বিকভাবে আমি মানুষের কল্যাণের জন্য যতটুকু করার সর্বাত্মক চেষ্টা করছি। এটাই ধন্যবাদ জনাব লিটন ভাই। ঠিক আছে, মানুষের উপকারের জন্যই রাজনীতি, এটাই আমি বিশ্বাস করি। জি জি জি, অবশ্যই। আমি আসলে সবার কথা থেকে একটা জিনিস বের হয়ে আসছে, সবাই যার যার জায়গা থেকে সবাই কিন্তু আসলে করে যাচ্ছেন, বিভিন্ন সময় করেছেন, আমরা হয়তো কেউ জানি কেউ জানি না, কিন্তু আপনারা সবাই করে যাচ্ছেন। আসলে দল ক্ষমতা না থাকলে তার আসলে ওই পরিমাণের কাজ করাও যায় না জনগণের জন্য। রেজাউল ভাইয়ের কথাটাই ঠিক। আমি যাচ্ছি আনিসুল ভাইয়ের কাছে। আনিসুল ভাই, আপনি সবসময় আপনাকে মাঠে দেখা যায়, আপনি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে, এবং আপনি সবসময় মাঠে আছেন জনগণের সাথে। আপনার তো সুযোগ এসেছে, আপনি যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনার সুযোগ এসেছে বারবার। আপনি আমাদের শুধু, আমি কিন্তু এখন বলবো না আপনার তাহিরপুরের উন্নয়নের কথা বললে হবে না, জনগণের কথা বললে হবে না, আপনি আমাদের 3 থানা অর্থাৎ সুনামগঞ্জ 1 আসনের জনগণের জন্য আসলে দৃষ্টিনন্দন আপনি কোনো কাজ কি করেছেন এই পর্যন্ত, বা কি কি করেছেন? আমি ধন্যবাদ আরিফ ভাই।
আমি দৃষ্টিনন্দন বলতে আমি যেটুকু আমি করতে চেষ্টা করছি সর্বাগ্রে মানুষের কল্যাণে, মানবিক কল্যাণে যে ভূমিকা রাখা যায় সেই লক্ষ্যে আমি বেশি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। সর্বাগ্রে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে আমাদের এলাকার জন্য আমি একটা ভূমিকা রেখেছিলাম, যেটা শ্রমিক এলাকার শ্রমিকরা ফাজিলপুরের যে নদী, জাদুকাটা নদী, সেখান থেকে বালি পাথর সংগ্রহ করে হাত দিয়ে, এখানে একটা শ্রেণী তখন তৈরি হয়েছিল যে বারকি নৌকার পেছনে একটা ছোট একটা শেপ ফিটিং করে সেখানে বালি বা পাথর 5 ফিট 7 ফিট গভীর থেকেও তারা উত্তোলন করতে পারে, এই সুযোগটা তৈরি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছিল প্রশাসন থেকে, স্থানীয়দের কাছ থেকে। আমি সেখানে সর্বাগ্রে ঢাকাতে যোগাযোগ করে বিডিআর এর শীর্ষ পর্যায় সহ ডিসি প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এটাকে একটা অফিস অর্ডার করে আমি কাজ করার জন্য তাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম। আমি 2008 সালের কোনো এক সময়ে সেই ভূমিকার জন্য তারা আমাদেরকে মনে রেখেছিল, অগণিত মানুষ আমাদেরকে ভোট প্রদান করেছিল। আমরা এলাকাতে বিশাল একটা কর্মসংস্থান আছে, কয়লার ব্যবসা। সেখানে মানুষের অনেক থানা বা অনেক উপজেলার মানুষ এখানে এসে এখানে কাজ করে যাচ্ছেন শ্রমিক হিসেবে কয়লা পরিবহনের জন্য। এটা কিন্তু আমাদের বিএনপির একটা বিশাল অবদান, আমাদের নজির সাহেবের একটা বিশাল অবদান। কিন্তু উনি আমাদের জন্য এই কাজটুকু করে গিয়েছিলেন। উনি চাইলে ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হইতে পারতেন, কিন্তু নিজে ব্যবসা করেননি। আমাদের এলাকার স্বার্থে এই কাজটুকু করেছেন, ওই এলাকার শ্রমিকরা যাতে সহজে ব্যবসা কাজ করতে পারে সেই কাজের জন্য আমরা তাদের কাছে যতটুকু সাধ্যমতো আমরা সহযোগিতা করে গিয়েছিলাম। তো এছাড়াও মানবিক কল্যাণে মানুষ যখন একজন মানুষ বর্তমানে কয়েক বছর যাবতই করোনাকালীন এবং আমাদের এলাকার কয়লার ব্যবসাও বন্ধ, আমরা ব্যবসায়ীরাই বিভিন্নভাবে অসহায়, আমরা যারা রাজনীতি করি, বিএনপি করি, আমরাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিকভাবে, যে আমরাও যে খুঁড়ে খেড়ে চলছি। এমন এই অবস্থার মধ্যেও একজন মানুষ যখন ফোন করে, চেয়ারম্যান সাহেব বা আনিস ভাই বা আমার চাচা ভাতিজা আমার তো অসুখ, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, প্রেসক্রিপশন দিয়েছে কিছু ওষুধ কেনার জন্য, তখন আমার কাছে আছে কি নাই সেই জিনিসটা আমি লক্ষ্য না করে আমি চেষ্টা করি তাদের কাছে সাধ্যমতো একটু সহযোগিতা করার জন্য। এছাড়াও বিগত 2009 থেকে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর বিভিন্নভাবে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা মামলায় জর্জরিত। আমরা তাদেরকেও বিভিন্নভাবে তাদেরকে কিভাবে সুনামগঞ্জে এসে হাজিরা দিয়ে যায়, যদি তাদের 200 টাকা প্রয়োজন হয় আমরা 100 টাকা দিয়ে হলেও আমরা চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। বা বিভিন্ন সময় আজকের যিনি আমাদের অতিথি জনাব রেজাউল সাহেব, ওনার কাছেও আমি ফোন দিয়েছি, আমি আবার অন্যজনকে ফোন দিয়েও যে কাজটা অন্য জায়গায় 30,000 টাকা লাগবে ওনার কাছে আমি 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়েও সেই কাজটা ওনাকে দিয়ে করিয়েছি। ওনার মনে আছে কিনা আমি জানি না, যদি মনে থাকে তো উনি বলবেন কয়েকবারই। গত এমপি নির্বাচনের সময় আমাদের অনেক নেতৃবৃন্দরা জামালগঞ্জের মামলায় জর্জরিত হয়েছেন। জামালগঞ্জের যে আজকের হামিদুল্লাহ কাফিন্দি সাহেব আছেন, ওনার ভাই এবং আমরা সহ টাকা পয়সা দিয়ে তাদেরকে একসাথে 40-50 জন 60 জন মানুষকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তারা এইভাবেই আমরা মানবিক সহযোগিতা করে যাচ্ছি। আজকের দিনেও আমাদের তাহিরপুরের উত্তর বরদল ইউনিয়নের কৃষক দলের সভাপতি এবং তার ভাই ইউনিয়ন পরিষদের মেম্বার সহ আমাদের অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে 4টা মামলা ছিল, আজকে 2টি মামলা আপোষ হয়েছে। তাদেরকে যাতায়াত খরচ সহ তাদেরকে আমরা সহযোগিতা করে তাদেরকে আপ্যায়ন করে, যারা আওয়ামী লীগেই মামলা করেছে তারপরেও তাদের সাথে আলোচনা করে সেটা আপোষ করে দেওয়ার আজকে 2টা সমাপ্তি হয়েছে। এভাবেই অগণিত আমরা সাধ্যমতো আমরা যতটুকু পারছি জনকল্যাণে ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি। আর উন্নয়নমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের সময় তারা তো নিজেদের পকেট বাড়ি করে যাচ্ছে, প্রকল্পের নামে তারা ধান্দা করছে তাদের পকেট কাটার জন্য। যদি এখানে 10 লাখ টাকার প্রজেক্ট থাকে 1 লাখ টাকার কাজ হয় কিনা, 2 লাখ টাকার হয় কিনা। তারপরেও যখন আমি চেয়ারম্যান ছিলাম আমি সাধ্যমতো আমাদের উপজেলা পরিষদের এবং আমার নিজের টাকা দিয়ে হলো বিভিন্ন প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করেছি, যার দৃষ্টিনন্দন কিছু রাস্তা, কিছু কালভার্ট, কিছু ব্রিজ এভাবে আমরা সাজিয়েছি আমাদের তাহিরপুর উপজেলায়। আবার অনেকগুলো যারা দুর্নীতি করতে চেয়েছে আমার হাতে এসেছে, আমি সে সমস্ত প্রজেক্ট আমি বাস্তবায়ন করিনি, ফাইনাল সই দেইনি,
জুন মাসে ব্লক হয়েছে, পরের জুনও হয়নি। এমনকি অনেক চেয়ারম্যানরাও আছেন যারা বিভিন্নভাবে তিরস্কৃত হয়েছেন, তাদের দুর্নীতি করার জন্য আমি বাধা সৃষ্টি করে গিয়েছি। আমরা চেষ্টা করেছি জনগণের কল্যাণে ভূমিকা রাখার জন্য, সেগুলো বলার মতো না। আমরা তো একবারই বললাম যে আমরা বিএনপি করি, আমরা উন্নয়নে কতটুকুই বা পাশে থাকি, সাধ্যমতো আমরা করি। আর আজকের দিনে যে সোহেল ভাই আছেন, উনি তো উনার ভাই বা ওনার আত্মীয় স্বজন সবাই, উনি নিজে সক্রিয় না থাকলে কি হয়েছে, ওনার ভাইয়েরা সবসময় নির্যাতিত, তারা সবসময় তারাও ভূমিকা রাখছে, তারা সবসময় আমিও তাদের সাথে যোগাযোগ রাখি। বা আফিন্দি সাহেব লন্ডন থেকেও উনি কিন্তু আমাদের এলাকার জন্য যথেষ্ট ভূমিকা রাখছেন, বা ওনার ভাই ভূমিকা রাখছেন। আমরা লক্ষ্য করেছি ওনার যে ভাই চেয়ারম্যান সাহেব অর্থনৈতিকভাবে কিন্তু এতটুক ধনী না। হয়তো আমার এই আঙ্কেল ধনী হতে পারেন, কিন্তু আমার ওই আঙ্কেল শুধু, চেয়ারম্যান সাহেব শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু জনকল্যাণে ভূমিকা রাখার জন্য, নিজের পরিবারকে সাহায্য করার সময়ই উনি পান না। এভাবেই আমাদের জীবন চলতেছে আর কি, চলার ধন্যবাদ। মতো, বলার মতো। আর আমরা কি বলবো আমরা। জি, অনেক ধন্যবাদ। আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং আপনি লোকালি আছেন, সবার সাথে মেলামেশা, আপনার হয়তো এই জিনিসটা আপনার উপরে বেশি পড়ে এসে। যাই হোক, সবাই কিন্তু আপনার সবার ক্ষেত্র থেকে করে যাচ্ছে, আমি আগেও বলেছি। এখন আমি একটু সিরিয়াল উল্টাবো। আমি প্রথমে এখন আমি জনাব হামিদুল হক আফিন্দি ভাইয়ের কাছে যাবো, যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অন্যথায় নেওয়া যাবে না। আমি সবাইকে প্রশ্ন করবো। জনাব হামিদুল হক আফিন্দি লিটন, আপনি প্রবাসে থেকে রাজনীতি করছেন, যেমন আনিস ভাই আছেন, আমাদের রেজাউল করিম ভাই আছেন, উনারা কিন্তু দেশে থেকে রাজনীতি করছেন। তেমনি সোহেল আহমেদ ভাইও কিন্তু প্রবাসে থেকে রাজনীতি করছেন। এই যে প্রবাস থেকে গিয়ে এইটা সহ আপনার কাছে আমি জানতে চাই যে আপনি কেন একজন যোগ্য প্রার্থী মনে করেন যে দল আপনাকে মনোনয়ন দিবে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে? ধন্যবাদ। এটা আসলে দলের মূল্যায়নটা তো দল করবে, কিন্তু আমি মনে করি যে আমার দীর্ঘ 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা, ত্যাগ তিতিক্ষা, সামাজিক রাজনৈতিক ভাবে যে অংশগ্রহণ করেছি, দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি, করে যাচ্ছি, আমার ব্যক্তিগত সমস্ত রাজনৈতিক পর্যালোচনা করে আমি এখন মনে করি যে দল আমাকে মূল্যায়ন করবে। সেটাই আমার মূল দাবি, যে আমার রাজনৈতিক কর্মকাণ্ড, আমার অতীত বর্তমান সবকিছু মিলিয়ে আমার ব্যক্তিগত অবস্থান সবকিছু বিবেচনা করে আমি দলের মনোনয়ন প্রত্যাশী, এবং আমি আশাবাদী দল অবশ্যই মূল্যায়ন করবে। ধন্যবাদ। তার মানে আপনি যে বিষয়গুলো বলেছেন এগুলোর উপর ভিত্তি করে আপনি দাবি করতে পারেন যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে আপনি সুনামগঞ্জ 1 আসনে আপনি মনোনয়ন চাইবেন এবং আপনি পাওয়ার উপযুক্ত। আমি যাচ্ছি এখন সিরিয়াল ব্যাক করে, আমি বলছি যে এখন আমি যাচ্ছি জনাব আনিসুল হক ভাইয়ের কাছে। আবার আপনি এত সময় কথা বলেছেন, হয়তো হয়রান হয়ে গেছেন। আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে আপনি কি কি বিষয়ের উপর ভিত্তি করে আপনি আশা করেন যে আপনি মনোনয়ন পাওয়ার উপযুক্ত এবং আপনি মনোনয়ন পাবেন, কারণ অনেক প্রার্থী আছে এলাকায়, একটু বলেন যদি প্লিজ। বিগত 111 থেকে 2007 থেকে আমরা তৃণমূলের সকল পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কাছাকাছি থেকে তাদেরকে সংগঠিত করে এসেছি। তাহিরপুরে, ধর্মপাশাতে, জামালগঞ্জে, মধ্যনগরে, আমাদের 23টি ইউনিয়ন, সব কয়টি ওয়ার্ডে হয়তো আমাদের যাওয়া হয়নি, কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ সংখ্যক, হয়তো কয়েকটি ওয়ার্ডে আমি যেতে পারিনি, প্রায় সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ডের মানুষের সাথে সম্পৃক্ততা রক্ষা করে যে রাজনৈতিক যে সমন্বয়, রাজনৈতিক যে সম্পৃক্ততা, একটা ইলেকশন করলে আমাকে উপযুক্ত মনে করবে কিনা ওই অঞ্চলের মানুষগুলো, এবং আমার দ্বারা ওই সুনামগঞ্জ 1 নির্বাচনী এলাকা অনেক বড় এলাকা, আয়তনের দিক দিয়ে বড়, হাওর মাত্রিক এলাকা, অনেকগুলো হাওর, সেখান থেকে আমরা বিএনপির প্রার্থী বের হয়ে আসতে পারবো কিনা সেই লক্ষ্যে আমি বারবার কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস আছে যে আগামী দ্বাদশ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী, এবং আমার বিশ্বাস পাবো, কারণ গত নির্বাচনে আমি পেয়েছি। আমি আমার কাজের স্বীকৃতি স্বরূপ 2018 সালের দ্বিতীয় মনোনীত ব্যক্তি ছিলাম। হয়তো দুর্ভাগ্যবশত আমি শেষের দিন আমি দানের শীষের প্রতীক পাইনি। আমাকে পাওয়ার জন্য যেখান থেকে
যিনি নির্বাচিত করবেন তিনি বলেছিলেন যে আমি পেয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন আমাকে মানা করা হয়েছে, এবং আমি সাদরে গ্রহণ করে যিনি দানের শীষের পক্ষে কাজ করেছেন বা পেয়েছিলেন, ওনার পক্ষে আমাদের 4টি থানাতে বিভিন্ন পর্যায়ে বিএনপির মানুষদেরকে আমরা সংগঠিত করেই আমরা এ পর্যায়ে এসেছি। এবং আমি যেদিন থেকে নির্বাচন শেষ হয়েছে তার পরের দিন থেকেও আবার আগামী 5 বছর পরে হোক, 4 বছর পরেও হোক, আমাকে যদি মনোনয়ন প্রদান করা হয়, আমি যাতে পাই, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। আর কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন না। আর কেউ কিন্তু এখানে মাঠের মানুষের সাথে যেভাবে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা লাগে সেটুকু কিন্তু করছেন না। সেটা আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের অবস্থানগত দিক দিয়ে বিভিন্নভাবে হয়তো তারা তাদের কাছ থেকে মূল্যায়ন করবেন, কিন্তু আমার কাছ থেকে আমি মনে করি যারা জনগণে আমাকে চেয়েছিল বিদায়ী তো আমি মনোনয়ন পেয়েছিলাম, সেই পাওয়া থেকে আমি হয়তো বুটে যাইনি, সেজন্য তাদের দোয়া, তাদের সহযোগিতা যেহেতু পেয়েছি, আমি আজকে পর্যন্ত বিএনপির পক্ষে বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরেও আমি টিকে থাকার চেষ্টা করে যাচ্ছি। যদি আমার দল রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়, আমাকে যদি সেখানে মনোনয়ন আবারও না দেওয়া হয়, তারপরেও কিন্তু আমি এভাবে আমার কাজ চালিয়ে যাব। আমার বিশ্বাস আছে, আমি বিএনপিকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতিকে ভালোবাসি, ম্যাডাম বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নেতা জনাব তারেক রহমানকে ভালোবাসি। উনি আমাদের টেকের ঘাটে গিয়েছিলেন, আমার বাসা থেকে ওনার মিটিং স্থল ছিল প্রায় 200 গজ দূরে। আমি ওনাকে সেদিনও দেখেছি কিভাবে মানুষের কাছাকাছি গিয়েছেন। আজকের দিনে আমরা যখন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, এখানে যদি আমাদের এই অতিথি আরো 3 জন আছেন, তাদের যে কোনো একজনকে দিলেও, আমি যতই কাজ করি না কেন, যে কোনো একজনকে দিলেও আমি সাদরে তাদেরকে মেনে নিয়ে তাদের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আদর্শ আপনি সুন্দর করে বলেছেন যে আপনি কেন পাবেন, কেন আপনাকে মনোনয়ন দেওয়া উচিত, এবং আপনি একবার পেয়েছিলেন, 2 নাম্বার সিলেকশনে আপনি ছিলেন, এবং সর্বশেষ একটা সুন্দর কথা আপনি বলেছেন, যেটাকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যে যেই পান না কেন মনোনয়ন, পক্ষে দলের পক্ষে আপনি কাজ করবেন। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে অনেক বিএনপির প্রার্থীরাই কিন্তু জামালগঞ্জ উপনির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা যায় নাই, কিন্তু সেখানে আপনাকে আমরা দেখেছি। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি এবার জনাব সোহেল আহমেদের কাছে, সিরিয়ালগতভাবে এখন আপনি পড়েছেন। আপনার কাছে একই প্রশ্ন, যে আপনি প্রবাসে থেকে রাজনীতি করছেন, ওনারা করছেন মাঠ পর্যায়ে স্থানীয়ভাবে থেকে, আপনি কেন আপনাকে মনে করেন যে আপনি মনোনয়ন পাওয়ার উপযুক্ত, এবং দল কেনই বা আপনাকে মনোনয়ন দেবে? বিশ্লেষণ প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমার এই সূচনায় বক্তব্যে ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিসুল হক সাহেবকে, যে উনি এলাকায় বিভিন্নভাবে জনগণের সাথে সংশ্লিষ্ট থাকে দলকে সুসংগঠিত করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে একটা জিনিস বলি, একটা কথা বলি, যেমন আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আমরা সুনামগঞ্জের তরুণ উদীয়মান যারা আছি, তাদের মধ্যে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে একত্রিত করেছেন। আমি মনে করি যে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি একটা পরিবার। আমরা এখানে যে 4 জন আছি, আমরা একই পরিবারের সদস্য। তেমনি ভাবে যারা আজকে অনুষ্ঠানে আসার কথা ছিল আসেননি, তারা যারা আমাদের এই অনুষ্ঠানের বাহিরে ক্যান্ডিডেট আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যে তারা দেশে থেকে নিজের উপর ঝুঁকি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে কাজকর্ম করছেন। সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি কেন মনোনয়ন পাবো, সেই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলছি। যেমন আমি আপনাকে পূর্বেই বলেছি যে আমার বেড়ে ওঠাটা আমার এলাকায়, আমি এলাকার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বিভিন্ন সময়ে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে ছিলাম। এবং ওইখান থেকে আসার পর আমি যখন যুক্তরাজ্যে অবস্থান করি, আমাদের আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জনাব হামিদুল হক আফিন্দি সাহেব এখানে আছেন। আমরা যদিও দেশের বাহিরে আছি, দেশের বাহিরে থেকেও কিন্তু আমরা দলের জন্য, জাতীয়তাবাদী শক্তির জন্য অনেক কিছু করছি, যেটার সাক্ষী আপনি নিজে আছেন। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দির পর ইউকে যুক্তরাজ্য বিএনপি মালিক ভাই জনাব এম এ কৈশোর সাহেবের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, আমরা প্রতিটা আন্দোলন সংগ্রামেই আমরা থাকার চেষ্টা করেছি। বিভিন্নভাবে ডিপ্লোম্যাটিক ভাবে আমরা আমাদের লোকাল এমপির সাথে
চিঠির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে আমাদের দেশের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে একচ্ছত্র আধিপত্যবাদ বিস্তার করছে, সেখান থেকে কিভাবে দেশকে উত্তরণ করা যায় সেই জন্য কিন্তু আমরা ডিপ্লোমার যে চেষ্টাগুলা এগুলা এই দেশে আমরা করেছি, অদ্যাবধি আমরা করব ইনশাআল্লাহ। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, দল দেশনায়ক যেমন তারেক রহমান সাহেব উনার নেতৃত্বে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যেভাবে দলকে উনি সুসংগঠিত করছেন, উনার সাথে একাত্মতা প্রকাশ করে উনি বা দলীয় হাইকমান্ড যাকে টিকিট দেবেন আমরা তার পক্ষেই কাজ করব। এটা হতে পারেন আনিসুল হক সাহেব, হতে পারেন লিটন আফিন্দি, হতে পারেন রেজাউল করিম, হতে পারি আমি। যাকেই মনোনয়ন দেয় না কেন আমি তার পক্ষেই। আমি গানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা কথা ছিল, জনগণ যদি দল হয় আমি সেই জনগণের দলেই আছি। আমিও বলছি, জনগণ যদি দল হয় আমিও জনগণের সাথে আছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব সোহেল ভাই। আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব রেজাউল করিম ভাইয়ের কাছে একটি প্রশ্ন, যে আপনি কেন মনে করেন যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হবে, বা কেনই বা আপনি মনে প্রত্যাশী, একটু যদি বলতেন প্লিজ। ধন্যবাদ আরিফ। আমি জনাব সোহেল আহমদের শেষ কথা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। শহীদ জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করছি এবং দীর্ঘ 28 বছর যাবৎ এই বিএনপি পরিবারের সাথে আছি, জাতীয়তাবাদী দলের সাথে রয়েছি। এবং আমি সবসময় বলি, আমি অনেকগুলো আমাকে প্রথম প্রশ্ন করার কারণে আমি সময় সব কথা অনেক সময় বলতেও পারি। আমি কিন্তু আমার নিজেকে সম্পৃক্ত রেখেছি এলাকায়। অনেক সময় বন্যার সময় কিন্তু আমি রিলিফ দিয়েছি, আমি তাইপুরে গিয়েছি, জনবাসায় গিয়েছি, জামার মধ্যে রিলিফ দিয়েছি। যখন আমার চেষ্টা ছিল যে এলাকার সাথে সম্পৃক্ততা রাখার, এখনো আমি সুনামগঞ্জের সাথে, জেলার সাথে, থানার সাথে সম্পৃক্ততা রয়েছে। এবং আনিসুল ভাই যে কথাটি বলছেন যে উনি তৃণমূলে রয়েছেন, ভাই আপনি কিন্তু যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু আপনি ভালো অবস্থানেই ছিলেন। তখন কিন্তু আমরা এই 3 জন ছাত্র ছিলাম, আপনি কিন্তু তখন বিজনেসম্যান ছিলেন। যাই হোক, এখন আমরা চেষ্টা করছি যে আমাদের অবস্থান থেকে, আমরা যে অবস্থানে আছি, হামিদুল্লাহ কাফিন, লিটন ভাই এবং সোহেল আহমদ লন্ডন থেকে আছেন, এবং আনিস ভাই। আমি সবসময় গত 2018 সালে আমি নমিনেশন পেপার কিনেছিলাম, এবং আমি সবসময় আমি শ্রদ্ধা করে যারা নজরুল হোসেন, ওনাকে আমি সমর্থন করে শেষ পর্যন্ত আমি লাইভে গিয়ে আমি ফিরে এসেছি। তো যাই হোক, আমি দলকে ভালোবাসি, দলের নমিনেশন পাওয়া, আমি পরিশ্রম করে যাচ্ছি, ডে লেবারার। আমি নিজেকে বিএনপি ডে লেবারার ভাবি, শ্রমিক। আমি শ্রম দিয়ে যাচ্ছি। যদি বিএনপি আমাকে মূল্যায়ন করে, বিএনপি যদি আমাকে মনে করে আমি যোগ্য, বিএনপি যদি মনে করে যে সুনামগঞ্জ 1 আসনের কান্ডার আমি হতে পারবো, আমি মাথা পেতে নিব। এখানে যারা বাকি যারা আছেন, আপনার অপিনিয়ন কি? আপনি দল যদি মনে করে তো অবশ্যই আপনি যোগ্য, যদি দল মনে করে আপনাকে দেবে। আপনার অপিনিয়ন কি, যে আপনি নিজেকে আপনি কতটুকু তৈরি করেছেন বা যোগ্য মনে করেন? আমি মনে করি যে আমি দলের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, এবং আমি চেষ্টা করেছি দলের। আমি তো বললামই, প্রথমে বললাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা করার আমার সৌভাগ্য হয়েছে, তারেক রহমানের মামলা আমি থাকার সৌভাগ্য হয়েছে, এবং আমি দেশের জন্য, জাতির জন্য, আমি যেহেতু ঢাকাতে থাকি, সেন্ট্রালে আমি যুবদলের স্বয়ং সম্পাদক ছিলাম, আপনারা সকলে জানেন। এবং আমি আমার জীবনের অর্ধেক সময় 32 বছর আমি জামাত করেছিলাম। তারপর আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর আমি সেন্ট্রালের সাথে যেহেতু আমার যোগাযোগ, এবং সেন্ট্রালের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত, সেন্ট্রালে যারা থাকে তাদের সেন্ট্রালের সম্পৃক্ততা বেশি থাকতে হয়। এবং আনিস ভাই স্বীকার করবেন যে আমি সেন্ট্রালে থাকা অবস্থায়, বা এখানে যারা আছেন প্রত্যেকে জানেন, সেন্ট্রালের প্রতিটা আমাদের আইনজীবী ফোরামের যতগুলো প্রোগ্রাম থাকে, কোর্ট প্রিমিজেসে বা আমাদের বিএনপি অফিসে, প্রত্যেকটা প্রোগ্রামে নিজেকে রাখার চেষ্টা করি, এবং দলের জন্য করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এই দেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আমরা সকলে, আমরা দল মতের নির্বিশেষে আমরা একটি কথা আমরা প্রাণে যদি বিশ্বাস করি, আমাদের ঐক্য দরকার। আসুন আমরা ঐক্য করি। সুনামগঞ্জে 1 আসনে কে হবে, উপর আল্লাহ নির্ধারণ করবেন। সুনামগঞ্জে 1 আসনে মনোনয়ন কে দেবে, উপর আল্লাহ নির্ধারণ করবেন। আসুন আমরা দলটাকে গোছাই, সুনামগঞ্জকে গোছাই, সুনামগঞ্জ 1 আসনকে গোছাই। তাহলে আমাদের সার্থকতা জিয়ার আদর্শ বুকে লালন করা।
ধন্যবাদ জনাব রেজাউল করিম ভাই। আমি চারজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক সময় ধৈর্য ধরে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আমি আর বেশি লম্বা করব না, আমার দুইটা প্রশ্ন আছে। আসলে কিন্তু যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক নেতা হয়, সবারই কিন্তু সবার বিপক্ষে কিন্তু একটা নেগেটিভ সমালোচনা থাকে। যেহেতু আমরা আজকে আলোচনায় বসেছি, আমরা দুইটা নেগেটিভ সমালোচনা দর্শকের কাছ থেকে আমরা পেয়েছি যে আমরা একটু আলোচনা করব। আসলে তেমন কিছু না, যেমন আনিসুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, জনাব সোহেল সাহেব এবং ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি সাহেবের কাছে একটা প্রশ্ন আছে। আমি যাচ্ছি যে জনাব আনিসুল ভাইয়ের কাছে। জনাব আনিসুল ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জের রাজনীতির সাথে আপনি জড়িত, আপনার অভিজ্ঞতা অনেক। একটু আগে বলেছেন যে আমাদের রেজাউল ভাই যে আপনি ওনারা যখন ছাত্র তখন আপনি হচ্ছেন গিয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইদানিং কালে একটা এক সমালোচনা শোনা যায় যেটা আপনার বিপক্ষে যায়, সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের বিভিন্ন থানা উপজেলা কমিটি গুলাতে বিভিন্ন কমিটিতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আপনি আর্থিক উৎকোচের মাধ্যমে, অর্থাৎ আপনার টাকা পয়সা লেনদেনের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় কমিটি ভাগিয়ে আনার বা কাউকে পদবিতে অধিষ্ঠিত করার আপনি প্রয়াস চালান বা চালিয়েছেন। এই অভিযোগটা কতটুকু সত্য? যদি কিছু মনে না করেন আপনি একটু বিশ্লেষণ করে সবাই জানবে। জনাব আনিস ভাই। যদি মনে করার মতোই কিন্তু আপনি প্রশ্ন করেছেন, যদি কিছু মনে করার মতোই কিন্তু আপনি প্রশ্ন করেছেন আরিফ ভাই। আমরা রাজনীতি করি, মাঠে সক্রিয় ভূমিকা রাখছি, আমাকে খুব ভিন্ন অর্থে আমাকে খাটো করা হচ্ছে। আমার জীবন সংশয় নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি অগণিত মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য। ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, সকল ক্ষেত্রে আমরা তাদেরকে সম্পৃক্ত করি। বিএনপি ফাদার সংগঠন, বিএনপির সাথে সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্পৃক্ততা থাকে। আমি দীর্ঘদিন সুনামগঞ্জ 1 আসনের প্রত্যেকটা থানাতে কাজ করে যাচ্ছি। কে কে রাজপথে সক্রিয়, কে কে নিষ্ক্রিয়, কে কে দুষ্টুমি করছে, কে কে আমাদেরকে বিএনপিকে গায়েল করার চেষ্টা করছে, অনেক কিছুই কিন্তু আমরা জানি। কে কে দেশের বাইরে থাকছেন, কে কে হোটেলে থাকছেন, কে ঘরের ভিতরে থেকে আরেকজনের মিছিলকে কটূক্তি করছেন, পুলিশের মাধ্যমে হয়রানি করার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু আমরা জানি। যখনই আমরা এই উচিত কথাগুলো বলবো তখন অনেকেরই ব্যথা লাগে, আজকে বিএনপি আমাদের অনেক কষ্ট আছে, বিএনপি অনেক কষ্টে থাকার পরেও আমরা চেষ্টা করছি সর্বাগ্রে মানুষকে ঐক্যে ধরে রাখার। রাজপথে একজন মানুষ যখন সক্রিয় ভূমিকা রাখে, তার জীবন ভূমিকা রাখে, তার পক্ষে যদি কেউ সুপারিশ করে যে আজকে অমুককে এই পদে অধিষ্ঠিত করলে আমাদের সংগঠনের ভালো হবে, এটাকে ভিন্ন অর্থে, টাকার অর্থে মাপকাঠি দিয়ে মাপা, তার মানে কি আমাদের ক্যারিয়ারকে নষ্ট করার প্রয়াস করা। কারো কাছে 100টা টাকা ইনকাম করলে সারাদিন পরিশ্রম করতে হয়, 200 টাকা 300 টাকা উপার্জন করার পরে 200 টাকা নিজের খরচ করে 100 টাকা নিজের পরিবারকে সাহায্য করা। আমাদের দেশে আমরা যারা বিএনপি করি এমন পর্যায়ে নেই যে কারো কাছে টাকা আছে একজনকে দিয়ে দিবে। তো আমার মনে হয় এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি লাইভে আমাদের অনেক মানুষ শুনতেছে, আমি মনে করি না এটা একটা ভালো প্রশ্ন, এবং এটা আমাদের বিএনপির রাজনীতিতে আপনার প্রশ্নটা কলুষিত করেছে আমার বিশ্বাস। ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে কাউকে এমন অবাঞ্ছিত প্রশ্ন না করার জন্য। আনিস ভাই, আপনাকে আমি বলছি, এটা আদৌ আপনাকে ছোট করার জন্য নয়। যারা রাজনীতি করে, যারা জনগণের সাথে থাকে এবং যারা নেতৃত্ব দেয়, যারা নেতা হয়ে যায়, তার বিরুদ্ধে অনেক ধরনের, আপনি, আমি শেষ করি, তাদের অনেক ধরনের, আমি অনেকের বিরুদ্ধে বলি না। একটু আগে আপনাকে বলেছিলাম যে আমার আলোচনার সময় যে নজরুল হোসেন সাহেব আমাদের, আমি একটু বলি প্লিজ একটু বলি। আমি বলেছিলাম যে আমাদের নজরুল হোসেন সাহেব আমাদের এলাকার জন্য একটি কর্মসংস্থান তৈরি করে গিয়েছিলেন ব্যবসায়ীদের জন্য। চাইলে উনি ব্যবসা করে অনেক টাকার মালিক হতে পারতেন, উনি সেটা না করে আমার এলাকার কর্মসংস্থান তৈরি করেছেন। এটা নজরুল হোসেনের বদনাম নয়, এটা কিন্তু ওনার ক্যারিয়ারের একটা ভালো পজিশন। আর আপনি এখন এমন একটা নেতিবাচক প্রশ্ন করেছেন, সেটা কিন্তু আমাদের বিএনপির, আমি যে একজন বিএনপির কর্মী, সেখানে আমার গায়ে আপনি
আঘাত করেছেন, ধাক দিয়েছেন, এটা কিন্তু ঠিক হয়নি। না আপনি টাকা উপার্জন করার জন্য বাংলাদেশ ছেড়ে লন্ডনে গিয়েছেন, আপনার সামর্থ্য বেশি। আমাদের সেরকম সামর্থ্য নেই বিধায় আমরা লন্ডনে যাইনি, যেতে পারিনি, যাওয়ার চেষ্টাও করিনি। আমরা গরিব ঘরের সন্তান, সাধারণ মানুষ সন্তান, সাধারণভাবেই আমরা জীবন যাপন করি। আনিস ভাই, আমি আপনাকে বলি যে একজন রাজনৈতিক নেতা যখন হয়ে যায়, আমি বারবার বলছি, তার বিরুদ্ধে অনেক গসিপ মানুষ করে। এটা সত্যতা যাচার জন্য আপনি তো একজন অনেস্ট মানুষ, আপনাকে বলছেন এটা অনেকে বলতে পারে, কিন্তু আপনি তো এটা করেন নাই, বা আমরা বলছি না এটা আপনি করেছেন। কিন্তু এরকম মানুষ যে কথা বলে, তাতে তো আপনার বিরুদ্ধে এই কথাগুলো মানুষ যখন গসিপিং করে, তাহলে তারা তো আপনার রাজনৈতিক ক্যারিয়ার আপনি কলুষিত করছে। আমার প্রশ্ন কিন্তু আপনার মুখ থেকে যখন সত্যটা বেরিয়ে আসলো, আরো ভালো হলো, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আপনি এরকম কর্মকাণ্ডের সাথে আসলে জড়িত না, আপনার বিশাল একটা ক্যারিয়ার রয়েছে। আপনি এত সময় বলে গেছেন, আমরা শুনেছি, ওনারা বলেছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে খাটো করার জন্য প্রশ্ন আদৌ করিনি। কারণ একজন রাজনৈতিক নেতা যখন এগিয়ে যায়, তার বিরুদ্ধে এত সমালোচনা থাকে, এর মধ্যে দু একটা সমালোচনা মানুষকে বেশি করে, যেটা ক্লিয়ার হলে আপনার ওই প্রার্থী বা নেতার কাছে আমাদের জন্য ভালো। আমরা তো আপনাকে আমি আবার কিছু বলতে চাই, আমরা যদি তাহিরপুর বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যেতে চাই, হ্যাঁ, পশ্চিম পাশে যেতে চাই, আমি এমন কোনো ব্যক্তি নই যে আমাকে শুধু রাস্তা ফাঁকা করে দিবে, আনিস ভাই আসতেছে, সবাই সরে যাও, সবাই সরে যাও, যাবে না। এখানে ডানে বামে উত্তরে দক্ষিণে যেই আমাকে বাজার ক্রস করতে হবে। আমার গন্তব্যস্থলে যেতে হলে আমাদের অনেক বাধা অতিক্রম করেই আমাকে সেখানে যেতে হবে। আমি সেটা বুঝি। আমাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতা যেতে চাচ্ছে, সেটা মসৃণ নয়, কঠিন কিন্তু অসম্ভব নয়। বিএনপির জন্য রাস্তা কিন্তু পরিষ্কার করে দেয়নি। আমরা সেই রাস্তা পরিষ্কার করার জন্য সকলের ঐক্য দরকার। আমরা আজকে বিপদে রাষ্ট্র ক্ষমতায় নাই, আমাদের বিএনপির এই বদনাম, সেই বদনাম, সেই বদনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে কটাক্ষ করেন, বিএনপি নাকি আন্দোলন করতে পারে না, বিএনপি নাকি ওইটা পারে না। ওইটা পারে কি পারে না, কাদির সাহেবের কি আসে যায়? আমরা পারার জন্য চেষ্টা করে যাচ্ছি। আনিসুল হক কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছে, আনিসুল হক কিছু ভূমিকা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তার ভূমিকা যে সফল হয়ে যাবে, সে আগামীতে এমপি মনোনয়ন পেয়ে যাবে, মনোনয়ন পেয়ে গেলে এমপি হয়ে যাবে, এটা অনেক দূরের বিষয়, এটা সৌভাগ্যের বিষয়, সেটা অনেক মানুষের সম্পৃক্ততার বিষয়। আনিসুল হককে নষ্ট করতে গেলে দুই একজন নেতৃবৃন্দ ভূমিকা রাখলেই তাকে কলুষিত করা যাবে, তাকে পরাজিত করা যাবে। আর তাকে যদি জিতিয়ে দিতে চায়, তাহলে সকল মানুষের সম্পৃক্ততা লাগবে, অধিকাংশ মানুষের সম্পৃক্ততা লাগবে। আমরা এখন এখানে থেকে আওয়ামী লীগকে বিট করছি, যে কোনো পর্যায়ে আওয়ামী লীগকে বিট করছি। যারা জনপ্রিয় মানুষ, তারা বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টাও করে যাচ্ছি। যে কোনো সময় আমাকে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমাকে গুম করতে পারে, খুন করতে পারে, মামলা দিতে পারে, আমার দলের মানুষ থেকেও এখান থেকে হতে পারে। তাহলে আমরা এত কিছু করে যাচ্ছি, আমার অপরাধ কি? আমি বিএনপি করি। আমার অপরাধ কি? আমি এগিয়ে যাচ্ছি। আমার অপরাধ কি? আমি মানুষের কল্যাণে পাশে থাকার চেষ্টা করি, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। সেটা হলো আমার অপরাধ। আরেকজন যে করতে পারে না, আরেকজন যে করে না, করার সামর্থ্য থাকলেও করে না, আরেকজন যাওয়ার সামর্থ্য থাকলেও যায় না, বিএনপি কে সাহায্য করতে চায় না। চায় বিএনপি অনুরোধ করে তাকে তার কাছে যাক, বিএনপি বিপদগ্রস্ত হয়ে তার কাছে মনোনীত করুক একজন প্রার্থীকে, সে এটা চায়। আর আমি চাই আমরা যারা মাঠের মানুষ, কারা কারা এমপি হবেন তারা আমাদেরকে মূল্যায়ন করুন। আমরা যারা ভোটার, আমরা ভোট দিব, যাকে এমপি বানাবো তারা যাতে আমাদেরকে চিনেন, তারা যাতে আমাদের কাছাকাছি আসেন, আমাদের ভোটাররা মূল্যায়ন থাকে। আমি এটা নিয়ে কাজ করছি। ধন্যবাদ। আমার যদি ভুল হয়ে থাকে আরিফ ভাই, ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারণ আমি আদৌ আপনাকে খাটো করার জন্য নয়, কারণ প্রত্যেকটা রাজনীতিবিদরা যখন সাংবাদিকদের কাছে প্রশ্ন, ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি আনিস ভাই। আমি যেটা বলছি আপনাকে, জি আনিস ভাই শুনতে পাচ্ছি। আমি আপনাকে যেটা বলছি আনিস ভাই, যে আপনাকে খাটো করার জন্য এই প্রশ্নটা, বরং আজকে ক্লিয়ার হয়ে গেছে যারা আপনার পিছনে কথা বলে, যারা আপনার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চায়, আপনার উত্থানকে ধ্বংস করতে চায়, তারা এরকম কথা যারা বলে, আজকে আপনার মুখ দিয়ে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরাও এটা বিশ্বাস করি না যে আপনার মতো একজন অভিজ্ঞ নেতা, রাজনীতিতে আপনি অনেকদিন যাবত আছেন, জনগণের সেবা করছেন, আপনি এটা করতে পারেন। আমাদের যখন আমরা সাংবাদিকদের কাছে যখন মানুষ প্রশ্নের সম্মুখীন হয়,
অনেকে অনেক ধরনের নেগেটিভ প্রশ্নগুলো বেশি করে। আমি কিন্তু আপনাকে নেগেটিভ প্রশ্ন আমি পাই নাই আপনার, শুধু একটা জিনিস সমালোচনা হয়েছে, জাস্ট আমি আজকে জিনিসটা ক্লিয়ার করলাম। যেমন আমাদের আরো দুইজন অতিথি এখানে আছেন, জনাব হামিদুল হক আফিন্দি, তারপরে আমাদের সোহেল ভাই, ওনাদের কাছে আমি একটাই প্রশ্ন দুজনের কাছে, যে ওনাদের কাছে যে আপনারা কখনোই আপনারা জনগণের কাছে আপনারা যান না, পান না, তারা তো আপনাদেরকে পায় না। আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করছি যে আপনারা অনেক দূরে অবস্থান করছেন, প্রবাসী বহুদিন যাবত থাকেন, আপনারা কি করে আপনারা মনে নেন প্রত্যাশী করেন স্থানীয়দেরকে রেখে? এটাই জনগণের একটা নেগেটিভ ধারণা আপনাদের সম্পর্কে। জনাব সোহেল ভাই। ধন্যবাদ আরিফ। বাট আমি প্রথমেই একটা কথা বলছি আপনাকে, যে রাজনীতিতে কিছু সময় কিছু পজিটিভ নেগেটিভ সব বিষয়ই থাকে। আপনি যে প্রশ্নগুলো করেছেন এইগুলা আমাদের এগেনিস্টে থাকবেই। এইগুলার মধ্য থেকেই আমাদেরকে সঠিক পথ বাহির করতে হবে। আপনি জানেন যে আমরা দেশের বাহিরে আছি, অর্থনৈতিক উন্নতির জন্য আমরা দেশের বাহিরে আছি। আর আমরা দেশের বাহিরে আছি বিধায় আমরা সামান্যতম পারিবারিক কন্ট্রিবিউশন হোক বা ব্যক্তিগত কন্ট্রিবিউশন হোক আমরা করতে পারছি। আমরা যদি দেশের বাহিরে না থাকতাম, হয়তো দেশে থাকতাম, এখন যেভাবে পারছি সেইভাবে হয়তো আমরা পারতাম না। কিন্তু আপনি ওই যে আনিসুল হক সাহেবকে যে প্রশ্নটা করেছেন, দেখেন রাজনীতি করতে গেলে আপনার পিছনে সমালোচনা থাকবেই, সমালোচক থাকবেই। সমালোচককে পিছনে ফেলে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার সফলতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের বিরুদ্ধে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। আমরা যারা প্যানেলে আছি, আমরা একটা জিনিস আমি অনুরোধ করতে চাই, যে আসুন আমরা এমন ভাবে ঐক্য গড়ে তুলি, যে আমরা এমন একতা সৃষ্টি করি যেখানে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ, কোনো ধরনের বিভেদ সৃষ্টি করতে পারবে না এমন কেউ যারা জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসে না। আমাদের মধ্যে থেকেও কিন্তু আজকে অনেকেই আওয়ামী লীগের সুবিধা নিয়ে রাজনীতি করছেন, এমন ইতিহাস অনেকেরই আছে। এটা আশা করি আমার থেকে ভালো জনাব আনিসুল হক সাহেব জানার কথা। আজকে রাজনীতিতে যারা দেশে আছেন, যারা দেশে কাজ করছেন, আমি প্রথমেই আনিসুল হক সাহেবকে, যেহেতু উনি আছেন, উনাকে আমি ধন্যবাদ জানিয়েছি যে উনি মাঠে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ওই যে রেজাউল করিম যে কথাটা বলল, যে এমপি হওয়া বা দলীয় মনোনয়ন নেওয়া, এটা কিছুটা আল্লাহর উপরেও ভরসা রাখা উচিত বলে আমি মনে করি। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনার কপালে লিখে থাকেন, এটা অবশ্যই আপনি হবেন। আমার কপালে যদি লিখে থাকেন, আমি হব। কিন্তু আমার প্রশ্ন একটাই, আসুন দেশ আজ যে সংকটময় পরিস্থিতিতে চলছে, দেশের যে সংকট, গণতন্ত্র যেখানে নাই, সেই গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে আনিসুল হককে সমর্থন করি, যে আপনি যেভাবে আন্দোলন সংগ্রামে আছেন, আমি আপনার পিছনে আছি। বাট আপনার পিছনে থেকে দল যদি আপনাকে টিকিট দেয়, আমি আপনার পিছনে আছি। আমাকে যদি দল মনোনয়ন করে, আপনি আমার পিছনে থাকবেন, এটাই বাস্তবতা। যেহেতু আমরা শহীদের আদর্শ অনুপ্রাণিত, আমরা দলকে ভালোবাসি, আমাদের রক্তের সাথে দল মিশে আছে। আমরা তারেক রহমানকে ভালোবাসি, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। সেই ভালোবাসার সূত্র ধরেই আমরা একে অপরকে এক পরিবারের সদস্য মনে করে আমরা চলুন। যেভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় আমাদেরকে বলুন। আমি আনিসুল হক সাহেবকে অনুরোধ করব, যেহেতু দেশ থেকে, বা রেজাউল করিমকে অনুরোধ করব, যে আপনারা যদি আমাদের সহযোগিতা চান, যেভাবে যে প্রান্ত থেকে যে কোনো উপায়ে আপনারা যখন আমাদের সহযোগিতা চাইবেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ করে ফেলবো একটু সময়ের মধ্যে অনুষ্ঠান। আমি জনাব হামিদুল হক আফিন্দি ভাইয়ের কাছে আমার আপনার সেম প্রশ্ন, যে মানুষ, জনগণ যারা আছে, তারা এটাই বলে যে যারা দেশে থেকে মাঠ পর্যায়ে কাজ করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, মিছিল মিটিং করতে পারছে না, তারপরেও তারা করছে। তারা জনগণকে
কাছে রাখছে এবং তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা প্রবাসে থাকছেন অনেকদিন যাবত এবং প্রবাসী আছেন, হঠাৎ হয়তো অতিথি পাখির মতো বছরে একবার বা দুইবার আপনারা গেলেন, জনগণের সাথে দেখা করলেন। তারা বলে এটা যে আসলে এটা আপনাদের নেগেটিভ দিক, আপনারা জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন, আপনারা কেন মনোনয়ন পাবেন, কেনই বা তারা আপনাদেরকে ভোট দিবেন, সংক্ষেপে প্লিজ। আসলে রাজনীতিতে এখন দেশের মাঠে কাজ করা, দেশের বাইরে কাজ করা, দলের জন্য কাজ করাটাই মুখ্য বলে আমি মনে করি। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের ভিতরে থেকে যেভাবে কাজ করেছেন, আজকে দেশের বাইরে থেকেও তিনি কিন্তু দলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করছেন এবং দলকে সংগঠিত করার জন্য উনি সবচেয়ে বেশি পরিশ্রম ত্যাগ স্বীকার করছেন। যাই হোক, আমি মনে করি আমি দেশে যতদিন আমি দেশে যাই, দেশের প্রত্যেকটি এলাকায় আমি যাওয়ার চেষ্টা করি, মানুষের সাথে মেশার চেষ্টা করি, দলের জন্য কাজ করি। দেশের বাইরেও, এই দেশ থেকেও আমি সার্বক্ষণিক এদেশে যেহেতু দলের সংগঠন আছে, দল করি, দলের সংগঠন করি এবং ব্যক্তিগত পর্যায়ে আজকের এই দুরবস্থায় আন্তর্জাতিকভাবে যতটুকু আমার ব্যক্তিগতভাবে আমার দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে লবি করার চেষ্টা করছি। এই দেশের পার্লামেন্টারিয়ান থেকে শুরু করে জাতিসংঘের বিভিন্ন সেক্টরে, এই বহির্বিশ্বের অনেক সেক্টরে আমরা ব্যক্তিগতভাবে লবি করার চেষ্টা করছি, পিটিশন দিচ্ছি, দরখাস্ত দিচ্ছি, চিঠি দিচ্ছি। এই কাজগুলো আমরা দলের জন্য করি। দল আজকে মহাসংকটে, এই সংকটে দলকে শুধু মাঠে মিছিল মিটিং তো অবশ্যই আমরা করব, জনগণের সাথে কাজ করব, তারপরেও দলকে ত্বরান্বিত করার জন্য এই পরিস্থিতিতে দেশে বিদেশে সর্বাবস্থায় যে যেখান থেকে কাজ করছে তাকে আমরা এপ্রিসিয়েট করব এবং দল তখন মূল্যায়ন করবে। কাজের মূল্যায়ন, ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত দক্ষতা, ব্যক্তিগত শিষ্টাচার, দলের জন্য নিবেদিত কতটুকু, দলের জন্য কে কতটুকু কন্ট্রিবিউশন করছেন, সব বিবেচনায় দল মূল্যায়ন করবে। তারপর জনগণ অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, জনের জন্য কাজ করতে হবে। যারা আমরা দলের জন্য কাজ করি, মাঠে দেশে বিদেশে সর্বাবস্থায় আমরা দলের জন্য জনগণের জন্য কাজ করি, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ জনাব হামিদুল হক আফিন্দি লিটন, ধন্যবাদ জনাব আনিসুল হক ভাই, ধন্যবাদ জনাব সোহেল ভাই, ধন্যবাদ জনাব আমাদের রেজাউল করিম ভাই, আজকে আমাদেরকে আপনারা সময় দিয়েছেন। আমি সর্বশেষ 1 মিনিট বলতে চাই যে আজকে আপনাদের কাছ থেকে অনেক তথ্য জানলাম, আপনাদেরকে আপনারা কি করেছেন এই যাবৎ পর্যন্ত, রাজনৈতিক ক্যারিয়ার সবকিছু কিন্তু আমাদের জনগণ যারা দেখছেন, অনুষ্ঠান দেখছেন এবং যারা ভবিষ্যতে এই অনুষ্ঠান দেখবেন। তো আমি বিশেষ করে আমার আলিসুল ভাইকে বলতে চাই যে আসলেই কিন্তু আমরা যারা প্রোগ্রাম করি, আমরা কারোরই পক্ষপাতিত্ব করি না, কাউকে ছোট করার আমরা কিন্তু চেষ্টা করি না। কিছু জিনিস আমরাও বুঝি যে একজন মানুষের উত্থানের সময় কিন্তু পিছন থেকে কিছু মানুষ লেগেই থাকে। তো সাক্ষাৎকারে কিন্তু বিশেষ করে যে প্রার্থীরা আসেন তাদের কাছে আমরা এই নেগেটিভ প্রশ্নগুলো করি যাতে এইগুলি খোলাসা হয়ে যায়, মানুষ জানা উচিত। কারণ আজকে কেন মানুষ এগুলি বলবে যে আজকে আপনি বুক ফুলিয়ে বললেন, আপনি করেন নাই বলে কিন্তু বুক ফুলিয়ে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলেছেন যে এটা মিথ্যা বানোয়াট, আপনাকে নিচু করার জন্য। এবং অনেক দর্শক এখানে কমেন্ট করেছেন যে আমাদের আনিসুল হক ভাইকে নিচু করার জন্য মানুষ এই ধরনের গুজব রটিয়ে থাকে। আমরা তো আপনাকে দেখছি, মাঠে দেখছি, আপনার রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি, আপনার সব মিছিলে দেখছি, মিটিং এ দেখছি, আপনার নেতৃত্ব দেখতেছি, আমাদেরও তো একটা বিবেক বিবেচনা কাজ করে। কিন্তু আমরা যারা কাজ করি, মিডিয়ায় কাজ করি, আমি কিন্তু বিএনপির আদর্শের, কারণ যুক্তরাজ্য বিএনপির আমি 3 বারের এক্সিকিউটিভ মেম্বার, যুক্তরাজ্য জাসাসের আমি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম। সো আমিও তো একই পরিবারের, মানে আমাদের রাজনৈতিক পরিবারের আদর্শের সন্তানই। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে আসলে ছোট করার জন্য আজকে জিনিস ক্লিয়ার হয়ে গেল, আরেকদিন আমরা গলা ফুলিয়ে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো যে যেটা বলা হয়েছে আনিসুল হক ভাইয়ের সম্পর্কে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, তাকে হেয় প্রতিপন্ন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ভবিষ্যতে নির্বাচনে বাধা হওয়ার জন্য। ধন্যবাদ আনিস ভাই, আপনি আদৌ মাইন্ড করবেন না, কারণ ভবিষ্যতে নেতৃত্ব দিতে গেলে অনেক ধরনের এরকম সাক্ষাৎকারের সম্মুখীন হবেন, বজ্র কণ্ঠে বলবেন আপনার সততা, আপনার সত্য, কেউ আটকাতে পারবে না। যাই হোক, আমি আজকে আর অনুষ্ঠান লম্বা করতে চাচ্ছি না, কারণ আমাদের দর্শকরা অনেকক্ষণ যাবত দেখছেন, আপনারাও অনেক কষ্ট করছেন। আমি সবাইকে শুধু বলবো যে আপনারা সবাই কি বলতে চাচ্ছিলেন, আমার মনে হয় রেজাউল করিম ভাই কি বলতে চাচ্ছিলেন? আরিফ আল মাহফুজ, আমি সবার শেষে একটি কথা বলতে চাই, আরিফ আল মাহফুজ যে চেয়ারে আছে, এই চেয়ারে কিন্তু থাকতে হলে কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে থাকতে হবে।
দল মতের ঊর্ধ্বে উঠে, যার জন্য আপনাদেরকে আনন্দ। আমার শেষ কথাটি হলো, আমরা এখানে যারা আছি এবং আরো যারা প্রার্থী রয়েছে বা সুনামগঞ্জ 1 আসন রয়েছে, আমাদের সুনামগঞ্জ 1 আসন প্রার্থীটাকে সামনে না রেখে, আমাদের দলটাকে সামনে রেখে, অবশ্যই বেগম জিয়াকে সামনে রেখে, তারেক রহমানকে সামনে রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে, সুনামগঞ্জের জন্য ভালো হবে, সুনামগঞ্জ 1 আসনের জন্য ভালো হবে। আমাদের দলকে এগিয়ে নেওয়া যায়। মানে আমি তো আসলে এখানে বলতে চাচ্ছিলাম যে আমি বিএনপি, অনেকে আপনারা সবাই জানেন, সোহেল ভাই, আমরা লিটন ভাই, আমরা তো একসাথে এখানে রাজনীতি করি। আনিস ভাই আপনাকে আবারও ধন্যবাদ, রেজল ভাই আপনাকে ধন্যবাদ, সোহেল ভাই ধন্যবাদ, লিটন ভাইকে ধন্যবাদ, কারণ আমরা ভবিষ্যতে আরো অনেক প্রোগ্রাম করব। কারণ আমরা, আনিস ভাই আপনাকে ফ্লোর দিচ্ছি, আমি 1 মিনিট ফ্লোর আপনাকে এক্সট্রা দিব, কারণ আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি আসলে কষ্ট পাওয়ার কথা না। সো আনিস ভাইকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাইকে আর সময় দিলে আসলে বেশি সময় চলে যাচ্ছে। আনিস ভাইকে আমি 1-2 মিনিট দিচ্ছি, স্পেশালি যেহেতু উনি সবসময় পাশে থাকেন জনগণের। আনিস ভাইকে একটু সময় দিচ্ছি আমি। আনিস ভাই বলুন জনগণের উদ্দেশ্যে এবং আপনার কথা বলুন। ধন্যবাদ। সবার আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হয়তো আপনার সাথে লাইভে একটু উল্টাই বলে ফেলেছি, কারণ আপনি প্রশ্ন করতেই পারেন, আপনি তো প্রশ্ন করার জন্য এখানে এসেছেন, প্রশ্ন করার জন্য এখানে এসেছেন। আনিস ভাই একজন ভদ্র মানুষ। কালকে আমি সোহেল ভাইকে বলেছি যে আনিস ভাইয়ের সাথে তো আমার কখনো কথা হয় নাই, কিন্তু কথা বলে বুঝলাম অত্যন্ত ভদ্র একজন মানুষ। কিন্তু আনিস ভাই রাজনীতির ময়দানে শুধু আনিস ভাই না, রেজাউল ভাই, আমার যে হামিদুল হক আফিন্দি সাহেব, উনি যদি লন্ডনের মতো বিশ্বের ফার্স্ট কান্ট্রিতে থেকে আমাদের তাহিরপুরে এসে আমাদেরকে শিক্ষা দিতে পারেন যে রাজপথে আবার দেখা হবে, তো ওই বার্তাটা আমার মনে আছে, কত বছর আগের কথা, 5 বছর 6 বছর আগের কথা। সোহেল ভাই তারা তো একদম মাঠের সক্রিয় মানুষ। উনি না থাকলে কি হয়েছে, ওনার আত্মীয় স্বজনরা সব সময় সক্রিয়, শক্তিশালী অবস্থান রাখে বিএনপির পক্ষে। তো সোহেল ভাই কেন এমপি হতে পারবে না? হ্যাঁ, আর আপনি রেজাউল ভাই তো আপনি তো ভূমিকা রাখছেনই। আমরা বিপদে পড়লেই আপনার কাছে ডাকা যায়, মামলা নিয়ে যাই, আপনার কাছে গিয়ে দিয়ে না দিয়ে আমরা ছেড়ে আসি। হ্যাঁ, কেন আপনি এমপি হতে পারবেন না? আরিফ যখন হতে পারবেন, সাংবাদিকরা যখন আপনাদেরকে প্রশ্ন করবে তখন পজিটিভ থিঙ্ক করবেন, তখন না রেগে ভালো অ্যানসার দিতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রেজল ভাই, ধন্যবাদ লিটন ভাই। আপনারা ঠিক আছে রেজল ভাই, আপনার সাথে আরো কথা অনেক প্রোগ্রাম আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে তো আমার বারবার দেখা যায়, পরিচয় ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে মার্ক মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সাথে গিয়েছিলেন আমাদের সুনামগঞ্জ 1 আসনের বিএনপি 4 রত্ন জনাব আনিসুল হক, জনাব ব্যারিস্টার আমিনুল হক লিটন, জনাব সোহেল আহমেদ, জনাব রেজাউল করিম। আমি বলতে চাচ্ছি যে ভবিষ্যতে ওনারা আমাদের নেতৃত্বে আসবেন এবং আমাদের দলকে আরো এগিয়ে যাবেন, কাজ করবেন গণতন্ত্রের জন্য, কাজ করবেন বিশেষ করে আমাদের সুনামগঞ্জ 1 আসনের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান ম্যাডাম